নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমরা এই অনুষ্ঠান যখন শুরু করছি তখন ৭১ বছরের মাদার সুপিরিয়র রানাঘাটে সেই মলিন বিছানায় শুয়ে বলছেন, আমার আর কোথাও কষ্ট নেই, কষ্ট শুধু আমার মনে। এই কষ্ট গোটা বিশ্ব জুড়ে মানুষ প্রার্থনার মধ্যে ভাগ করে নিতে চাইছে। আমরা জানি না যে মাদার সুপিরিয়রের কতটা জুড়বে তাতে, কিন্তু যে ক্ষত হয়েছে আমাদের সমাজের বুকে, কোনো সন্দেহ নেই যে রাজনীতির আকচি থেকে অনেক দূরে, অনেক গভীর সেই ক্ষত, যে ক্ষত আমাদের সমাজকে স্পর্শ করছে, সম্ভবত পচন ধরাচ্ছে। আর সেই নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আমরা ভেবেছিলাম যে রাজনীতিকে এই অনুষ্ঠান থেকে দূরে রাখার চেষ্টা করব, আমরা আপ্রাণ চেষ্টা করব। সেই জন্য আমরা যে ৬ জন অতিথিকে এই অনুষ্ঠানে ডেকেছি তারা কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু পাশাপাশি আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনাস্থলে গেছিলেন এবং ১ ঘন্টা কার্যত নজিরবিহীনভাবে তাকে অবরুদ্ধ হয়ে থাকতে হলো। এই মুহূর্তে আমরা যখন এই অনুষ্ঠান শুরু করছি তখন খবর পাচ্ছি যে সেই অবরোধ উঠে গেছে। অবশ্য তার মূল্য দিতে হয়েছে কিছুটা, পুলিশকে সামান্য লাঠিচার্জ করে ভিড় সরাতে হয়েছে, মুখ্যমন্ত্রী কনভয় বেরিয়ে গেছে, নতুন করে ট্রেন অবরোধ শুরু হয়েছে। অর্থাৎ আমরা যতই চেষ্টা করি রাজনীতির স্পর্শ বাঁচাতে এবং সামাজিক অবক্ষয়কে তুলে ধরতে, সেই সমস্যাটা অ্যাড্রেস করতে, আমাদের এই বঙ্গ রাজনীতির সবথেকে বড় ট্র্যাজেডি সম্ভবত এইটা যে কোনো কিছুই রাজনীতি বিযুক্ত হয় না। আমরা শুরুতেই একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তর সঙ্গে। রাজস্বী, সবার আগে জানতে চাইব, যে ছবি কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার কনভয় অবরুদ্ধ, স্লোগান চলছে, সিবিআই তদন্তের দাবি উঠছে, ১ ঘন্টারও বেশি সময় দক্ষিণবঙ্গ যেখানে তৃণমূল কংগ্রেসের দুর্গ বলা যায়, সেখানে এই ছবির সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে এটা বিরোধীদের, সিপিএমের কিংবা বিজেপির চক্রান্ত। এই মুহূর্তে কনভয় কি মুক্ত হয়েছে এবং নতুন করে যে অবরোধ শুরু হয়েছে, রেল অবরোধ, আমাদের জানাও রাজস্বী। সুমন, তোমাকে বলি প্রথমেই যে মুখ্যমন্ত্রী মিনিট ১৫ অবরুদ্ধ হয়ে থাকার পর তিনি মাইক্রোফোন এনে প্রথমে এখানকার যারা গির্জার পাদ্রী রয়েছেন তারা চেষ্টা করেন, তারপরে মুখ্যমন্ত্রী নিজে বলেন এবং মুখ্যমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত নয়, এর মধ্যে বিরোধীদের মদত রয়েছে এবং তিনি বলেন আমি ততক্ষণই বসে থাকবো যতক্ষণ আপনারা বিক্ষোভ চালিয়ে যাবেন। এরপরেই কিন্তু আমরা দেখলাম যে বিক্ষুব্ধ মানুষজন, যারা স্কুলের ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং এলাকার মানুষজন, তারা কিন্তু আরো স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করলেন এবং তাদের এটা কোথাও গিয়ে খুব আহত করেছে যে যেহেতু মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় দাঁড়িয়ে বলছেন এর মধ্যে রাজনীতি রয়েছে, তারা বারবার এসে তখন আরো তুমুলভাবে, উত্তেজিতভাবে তারা বিক্ষোভ প্রদর্শন করে বলেছেন এখানে কোনো রাজনীতি নেই, শুধুমাত্র আমরা সকলে সংঘবদ্ধভাবে এই প্রতিবাদের ভাষাটুকু তুলে ধরতে চাইছি, আমরা চাইছি সুবিচার, যে সুবিচার আমরা চেয়েছিলাম, কিন্তু ৬০ ঘন্টা কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কিছু হয়নি, তাই আমরা সিআইডির ওপরে কিংবা জেলা পুলিশের ওপরে আস্থা রাখছি না। আমরা সিএম কে বলছি যে সিবিআই তদন্ত হোক, আমরা সিবিআই তদন্ত চাই, কারণ আমরা দোষীদের ধরা পড়ুক, এটাই চাই। এই যে রাজনীতির কথা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা, তার পরবর্তী ৪০ মিনিট ধরে আমরা দেখেছি বিক্ষোভ ক্রমশ বড় হয়েছে, ক্রমশ আরো মানুষ, বিশেষত ছাত্রছাত্রীরা, এক্স ছাত্রছাত্রীরা, তারা এসে সমবেত হয়েছেন এবং মহিলারা, অভিভাবকরা, অভিভাবিকেরা তারা এসে জড়ো হয়েছেন এবং তারা একটাই কথা বলেছেন, এখানে কেউ কোথাও আমার প্রমাণ করে দিতে পারবে না এখানে রাজনীতি আছে, কোনো অন্য দল আছে, কেউ আছে, কোনো সংগঠন আছে, এখানে সাধারণ মানুষ এবং স্কুলের পড়ুয়া, অভিভাবক এরাই এখানে সমবেত হয়েছেন। এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বড় জায়গা এবং শেষ পর্যন্ত যেটা হলো, সিএম এর কনভয় শুধুমাত্র লাঠিচার্জ করে তাকে পথ করে দিতে হলো না, তাছাড়াও আরেকটা বিষয় হলো, যখন একেবারেই লাগাম ছাড়া পরিস্থিতি, ৭টা বেজে ৪০ মিনিট কয়েকজন বিক্ষোভকারী অভিভাবক অভিভাবিকারা রাস্তায় বসে পড়তে চলেছেন বিক্ষোভ দেখাতে, তখন পুলিশ তাদেরকে হটিয়ে দিল এবং তারপরে ঘোষণা করা হলো যে স্কুল সংলগ্ন চেতনা মাঠ যেটা রয়েছে সেখানে সবাই সমবেত হন, ওখানে মুখ্যমন্ত্রী যাবেন। এইটা বলে ভিড়টাকে এই চেতনা মাঠের দিকে পাঠিয়ে দিয়ে তারপরে একটা পুলিশের চেন তৈরি করে সিএম এর গাড়ি বের করে দেওয়া হলো। যখন ছাত্রছাত্রীরা বুঝতে পারলেন বিক্ষোভ, রাজস্বী, অত্যন্ত উদ্বেগের সঙ্গে তোমার কাছে জানতে চাইবো যে ছবি আমরা দেখাচ্ছি, যে ছবি কিছুক্ষণ ধরেই সরাসরি আমাদের দর্শকরা দেখছেন, প্রচুর ছাত্রছাত্রী কিন্তু ছিল, প্রচুর ছাত্রীর কথা আমরা শুনতে পাচ্ছিলাম, তাদের ছবি দেখতে পাচ্ছিলাম কনভয়ের আশেপাশে। এই যে লাঠিচার্জ করতে হলো, তাতে ছাত্রছাত্রীরা কেউ আহত হয়নি তো?
এখনো পর্যন্ত সেরকম দৃশ্য আমাদের চোখে পড়েনি, তবে বেশ কয়েকজন আহত হয়েছেন, যারা এক্স স্টুডেন্ট ছিলেন সেরকম কয়েকজন আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু যে বিষয়টা হলো, চেতনা মাঠের দিকে সমস্ত ভিড়টাকে ঠেলে দিয়ে যখন সিএম এর গাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, লেভেল ক্রসিং পার করেছে সবে মাত্র, তখন কিন্তু ছাত্রছাত্রীরা সম্বিত ফিরে পেয়ে বুঝতে পারলো তাদেরকে ডাইভার্ট করা হয়েছে এবং তারা আবার ছুটে গেল যে কেন সিএম বেরিয়ে যাবেন, কেন আমাদের কথা শুনবেন না, কেন আমাদের যে জাস্টিসের ডিমান্ড আমরা করছি তা সেই বিষয়ে আমাদের আশ্বস্ত করবেন না। কিন্তু ততক্ষণে পুলিশ পুরো জায়গাটাকে ব্যারিকেডিং করে ওই লাঠিচার্জ শুরু করে ভিড়টাকে ডিসপার্স করিয়ে দিয়ে সিএম এর গাড়িটা বের করে দিতে শুরু করলো এবং সেইভাবেই কিন্তু কনভয়কে বের করা সম্ভব হলো শেষ পর্যন্ত। এছাড়া কিন্তু কোনো পথ ছিল না, পথ পায়নি পুলিশ, সামলাতে না পেরে একেবারেই এই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের কাছে নতি স্বীকার করেছে। তারপরে এই লেভেল ক্রসিং জুড়ে এখন ছাত্রছাত্রীরা, অভিভাবক অভিভাবিকারা এবং অন্যান্যরা বিক্ষোভ প্রদর্শন করছেন, অবরোধ করেছেন। সুমন, ধন্যবাদ তোমায় রাজশ্রী। আমি দ্রুত একবার দেখে নেব যে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেন, তার কনভয় আটকে পড়ায় স্বভাবতই অত্যন্ত বিরক্ত হয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন তিনি, দেখব। আমাকে কোনো লাভ নেই, আমি রইলাম, কতক্ষণ করতে পারেন বলুন, দেখি কতক্ষণ করতে পারেন। আমি বিজেপি আর সিপিএম পার্টিকে বলুন কতক্ষণ বুকের পাটা আছে। সিপিএম আর বিজেপিকে আমি চ্যালেঞ্জ করছি, আমি দেখছি আপনাদের কয়েকজনের কতক্ষণের বুকের পাটা আছে। আমি আন্দোলনের লোক, আমি আপনাদের এখানে ডরাই না, আমি এখানে অপেক্ষা করছি। লড়ার ক্ষমতা থাকলে আসবেন, গায়ে হাত দেবেন, দেখবো, আমি অপেক্ষা করছি এখানে। আমি দ্রুত একবার বিক্রম সরকার আমার সঙ্গে নিচে স্টুডিওতে আছেন, বিজেপি নেতা, প্রাক্তন আমলা। বিক্রম বাবু, সিপিএম নেতা কেউ থাকলে তাকেও জিজ্ঞাসা করতাম, আপনি বিজেপি নেতা, আপনারা চক্রান্ত করে মুখ্যমন্ত্রী কনভয় আটকেছিলেন, এই সাধারণ মানুষের মধ্যে বিজেপি কর্মীরা মিশেছিলেন, রাজনৈতিক চক্রান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সুমন, এই ব্যাপারটা পুরোপুরি শতপ্রণোদিত, এখানে কোনো প্রেজেন্সই নেই বিজেপির বা কোনো দলের। আমি প্রথমেই বলছি যে এটা এমনই নক্কারজনক ব্যাপার, লজ্জার ব্যাপার, সারা পৃথিবীর কাছে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। এটাতে সাধারণ মানুষ হিসেবে আমি বলছি, আমি কোনো নেতা টেতাও নই, আমি সেভাবে বলছি না। এবং এটা শতপ্রণোদিত হয়ে ওখানকার মানুষ, রানাঘাটের মানুষ এবং ওখানকার স্কুলের যারা ছাত্রছাত্রী এবং এক্স ছাত্রছাত্রী, তারা সবাই মিলে এটাকে চেয়েছিল যে এরা একটা পুলিশি বন্দোবস্ত করুক এবং পুলিশি বন্দোবস্ত করে সেটাকে একটা তাড়াতাড়ি ব্যবস্থা করুক। সেই যে কথাটা পুলিশে দিয়েছিল সেটা রাখতে পারেনি, সেই জন্যই তাদের মধ্যে উত্তেজনা এবং তাদের বিক্ষোভ, এবং সেই বিক্ষোভটা মমতা ব্যানার্জি যখন গিয়েছেন সেটা আছড়ে পড়েছিল। বিজেপি এই ব্যাপারে কোনোভাবে ইনভলভ নয়। আচ্ছা, আমরা দ্রুত একবার দেখব যে আজকে গোটা দিনের মুখ্যমন্ত্রীর রানাঘাট সফর এবং পাশাপাশি আজকে কলকাতার পার্ক স্ট্রিট আবার প্রতিবাদে উত্তাল হলো, এই ঘটনার প্রতিবাদে দেখুন। কামদুনির পর রানাঘাট, ফের ধর্ষণকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী। বিক্ষোভের জেরে হাসপাতাল থেকে ফেরার পথে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। চতুর্দিকে তখন স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে গাড়ি থেকে বেরিয়ে আসতে হয় মুখ্যমন্ত্রীকে। আমি রইলাম, কতক্ষণ করতে পারেন বলুন, দেখি কতক্ষণ করতে পারেন। আমি বিজেপি আর সিপিএম পার্টিকে বলুন কতক্ষণ বুকের পাটা আছে। সিপিএম আর বিজেপিকে আমি চ্যালেঞ্জ করছি। কিন্তু তাতেও থামেনি বিচারের দাবিতে চলা এই বিক্ষোভ। এর আগে এদিন রানাঘাট কাণ্ডের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আর্চবিশপ নিজেও। While the CID probe and detention of 8 persons in this case is a very welcome start, we are not happy yet because not much headway has been made in this regard. বিভিন্ন মহলে বাড়তে থাকা এই অসন্তোষের বাতাবরণে এই ঘটনার 3 দিনের মাথায় সোমবার রানাঘাট যান মুখ্যমন্ত্রী। হাসপাতালে গিয়ে দেখা করেন নির্যাতিতার সঙ্গে, ফের একবার আশ্বাস দেন ব্যবস্থা নেওয়ার। আর সেই সূত্রেই তিনি যে দাবি করলেন তা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। খোদ পুলিশ সুপার যখন বলছেন এখনো এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি, তখন মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায় ভিন্ন কথা। কিছু অ্যারেস্ট হয়েছে, কিন্তু মেন গ্যাংটাকে ধরবার জন্য বর্ডার, বিভিন্ন রাজ্য সমস্ত অ্যালার্ট করা হয়েছে, আশা করি আমরা ধরেছিলাম।
এরই মাঝে এদিন রানাঘাটের ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে রানাঘাট কাণ্ডে এদিনও রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ। প্রতিবাদের পথে রানাঘাটের পাশে কলকাতা। প্রতিবাদে এদিন ফের পথে নামে রানাঘাট। মিছিলে অংশ নেন পড়ুয়া থেকে অভিভাবক সবাই। পুলিশের কোনো ভরসা নেই। রানাঘাটের জন্য প্রতিবাদের ছবি রাজ্যের অন্যত্র। হাজারো কণ্ঠের সমবেত প্রতিবাদে এদিন সরব হয়ে ওঠে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক। রাজ্যজোড়া এই প্রতিবাদের আঁচি রানাঘাটে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন 6 জন অতিথি। আমার একদিকে রয়েছেন অদিতি বিশ্বাস। অদিতি সেই স্কুলের ছাত্রী যে স্কুলে এই ভয়াবহ নারকীয় ঘটনা ঘটেছে। শাশ্বতী ঘোষ অধ্যাপক, তার পাশে আসেন মনোবিদ অনুত্তমা মজুমদার। আমার অন্যদিকে রয়েছেন মলয় ডিকোস্টা, সম্পাদক ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ খ্রিশ্চান স্কুলস। তার পাশে তিলোত্তমা মজুমদার, লেখক এবং সমাজতত্ত্ববিদ অভিজিৎ মিত্র। ওনাদের কাছে যাব। সবার আগে অদিতি, তোমার কাছে জানতে চাইবো যে স্কুল তো আমরা যখন ছোট ছিলাম আমাদের খুব প্রিয় একটা জায়গা, যে কোনো ছাত্রছাত্রীর সব থেকে ভালোবাসার জায়গা হচ্ছে স্কুল। সেই স্কুল ঘিরে এই এত লোক, এই এত রাজনীতিবিদরা যাচ্ছেন, পুলিশ, বিভিন্ন লোকজন ঢুকে পড়ছে, এই আমরা সংবাদ মাধ্যম, মিডিয়ার লোকজন, তো কিরকম লাগছে আজকে? নিশ্চয়ই স্কুল আজকে তো স্কুল যেতে পেরেছিলে? আজকে তো স্কুল চলেছে। আজকে আমাদের তো স্কুল এখন চলছে না, এখন আইসিএসসি আইএস এর এক্সামিনেশন চলছে। তো আমি প্রথমেই বলতে চাই যে স্কুল হচ্ছে আমাদের জন্য আমাদের ফ্যামিলি, যেখানে আমরা যাই, আমরা নিজের বাড়িতে যেরকম থাকি আমরা সেটাকেও মনে করি। ঠিক এখানে এরকম হয়েছে, আমরা নিজেরা খুব কষ্ট পাচ্ছি, আমরা জাস্টিস চাই। আমরা চাই না কোনো পলিটিক্যাল জিনিস এটার মধ্যে ইন্টারফিয়ার করুক। যত তাড়াতাড়ি রেপিস্টদের মানে ধরা হবে আমরা সেটাই চাই, তার থেকে বেশি কিছু চাই না। কি মনে হচ্ছে যে এই মুহূর্তে এই যে স্কুল মানে ঘিরে একটা, তুমি বা তোমার থেকেও ছোট যে মেয়েরা আছে, একটা অস্বাভাবিক পরিবেশ, কতদিনে এই পরিবেশের থেকে মুক্তি পাবে? তোমরা ঠিক মতো পড়াশোনা শুরু করতে পারবে? সেটা ডিপেন্ড করছে একদম পুলিশের উপরে। তারা খুঁজে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? সিসিটিভি ফুটেজ যতক্ষণ চলে এসেছে সেটা তাড়াতাড়ি আসা দরকার, এখনো কেন বেরোচ্ছে না? মলয়বাবু, এইটা নিয়ে আপনার কাছে আসবো। মানে বিরলতম একটা ক্রাইম, যাতে এই ধরনের নারকীয় ঘটনা ঘটেছে অথচ সেটা সিসিটিভি ক্যামেরায় ধরা রয়েছে, তার ফুটেজ রয়েছে, মানে পুলিশের কাছে এটা মানে তদন্তের কাজটা কয়েক গুণ সুবিধে করে দেওয়ার কথা। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্য বলছেন গ্রেফতার হয়েছে, কিন্তু আমাদের কাছে যা খবর আটক হয়েছে একজনও গ্রেফতার হয়নি, 8 থেকে 10 জন আটক হয়েছে এইমাত্র। আর্চ বিশপ বলেছেন যে তিনি তদন্তের যে গতি তাতে খুশি নন। কি বলবেন আপনি? আমরা সত্যি আশ্চর্য, কারণ সিসিটিভি ফুটেজে যে ছবিগুলো দিয়েছে মুখগুলো পরিষ্কার, সুতরাং পুলিশের ক্ষেত্রে সেই মুখ দেখে আর ক্রিমিনাল যারা ওখানকার ক্রিমিনাল রয়েছে তাদের কাছে একটা তালিকা রয়েছে, ছবি রয়েছে, সেখান থেকে ওরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ধরতে পারবে। কিন্তু তাদের পক্ষ থেকে আমি যা বুঝতে পারছি তারা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে না। সুতরাং তাদের যে দায়িত্ব, তাদের যে কর্তব্য, সেই কর্তব্য তারা পালনও করছে না, আর চেষ্টা, আমার মনে হয় চেষ্টাও করছে না। যদি সেই চেষ্টাটা থাকতো এতক্ষণ 3 জনের মধ্যে অন্তত একজন ধরা পড়তো। আপনার কাছে এইখানেই আসবো যে রাজ্যের বিরোধী দল বা বিরোধীরা বলছে এমনটা নয়। কালকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা দেবী তিনি বলেছেন যে পুলিশের একদম স্পষ্ট গাফিলতি আছে, তার কারণ এই স্কুলে এর আগে হুমকি দেওয়া হয়েছিল, তারপরেও পুলিশ নড়ে চড়ে বসেনি। কি বলবেন? সেটা কারণ গতকাল আমিও ওখানে গিয়েছিলাম, সিস্টার আমাকেও সেটা বলেছে, আর লিখিত অভিযোগ সিস্টার গাংনাপুর পুলিশ স্টেশনে দিয়েছিল, কিন্তু তারা তাদের পক্ষ থেকে কোনো কাজই করেনি। এবং এই মর্মে মানে আই উইল কিল ইউ ধরনের এই শব্দ তারা সিস্টাররা বলেছেন পুলিশকে, ব্যবহার করেছে। সিস্টার তার লিখিত রিপোর্টেও সেটা দিয়েছেন। একেবারেই
আমি দ্রুত একবার দেখব যে এর আগেও এই স্কুলকে হুমকি দেওয়া হয়েছিল এবং তা একেবারে নিয়ম মেনে সবার আগে পুলিশকে এবং থানাকে তারা জানিয়েও ছিলেন সিস্টাররা, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ যদি নড়ে চড়ে বসতো তাহলে এই নারকীয় ঘটনা হয়তো ঘটতো না। এবং বিরোধীরা নয়, আমি আবার বলছি, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায় ঠিক এইটাই বলেছেন গতকাল। দেখুন, আই উইল কিল ইউ, এই সুরেই দুষ্কৃতীরা রানাঘাটের গাংনাপুরের এক সিস্টারকে সপ্তাহখানেক আগে হুমকি দিয়েছিল। স্কুল কর্তৃপক্ষের দাবি তারা বিষয়টা পুলিশকে জানিয়েও ছিলেন, কিন্তু তা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। পুলিশ সক্রিয় হলে এক সন্ন্যাসিনী হয়তো ধর্ষণ হওয়ার হাত থেকে বাঁচতে পারতেন। এই আক্ষেপই এখন ঝরে পড়ছে রানাঘাট জুড়ে। যখন হুমকি দিয়ে গেছিল, সিস্টাররা গাংনাপুর থানায় জানিয়েছিল। এত একটা রেপুটেটেড স্কুল, তাহলে গাংনাপুর থানার স্টেপ নেওয়া উচিত ছিল তখনই। ঘটনার সূত্রপাত 3 মাস আগে। তখনই প্রথমবার রানাঘাটের মিশনারি স্কুলে হুমকির ফোন আসে। সূত্রের খবর, অনিয়মের অভিযোগে স্কুলের নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ। এরপরই তারা হুমকি ফোন পায়। অভিযোগ, 3 মাস আগেও হুমকি ফোনের কথা গাংনাপুর থানায় জানানো হয়েছিল, কিন্তু তখনও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পড়ুয়া অভিভাবকদের দাবি, এরপর ফের সপ্তাহখানেক আগে সিস্টারকে আরেকবার ফোনে হুমকি দেওয়া হয়। এই বিষয়টার কথাও পুলিশ জানত, এবারও তারা কিছু করেনি বলে অভিযোগ। নভেম্বরের 13 তারিখে, আগের দিন 14 তারিখ শিশু দিবস, 13 তারিখে এই স্কুলের উপরে এসে নানা রকম থ্রেট করেছে। সে হুমকি নিয়ে 7 দিন আগে আবার এরকম একটা হুমকি নিয়েছে, বলেছে আই উইল কিল ইউ। সেটা কি স্কুল কর্তৃপক্ষ থানাকে ইন্টিমেট করেছে? হ্যাঁ, 7 দিন আগে ওনারা একটা থ্রেট জানিয়েছিলেন পুলিশকে এবং এসডিও কেও, কিন্তু সেখানেও কোনো তেমন খুব গুরুত্ব দেওয়া হয়নি বিষয়টায়। আজকে সেই গুরুত্ব দেওয়া হলে হয়তো এতটা ঘটনা নাও ঘটতে পারতো। ক্ষুব্ধ রানাঘাটের আক্ষেপ, পুলিশ যদি হুমকির অভিযোগের প্রেক্ষিতে প্রথমেই ব্যবস্থা নিত, স্কুলের নিরাপত্তা বাড়াতো, তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, নদিয়া। তিলোত্তমা, গোটা জিনিসটার মধ্যে কোথাও একটা ভয়ঙ্কর নেগলিজেন্স আছে না? মানে আমি বলছি যে 7 লক্ষ টাকা সেটা স্কুলের মানে কি করে ওই একটা দিনের মধ্যে আসবে, তার মানে সেই খবর বাইরে গেছিল, সেখানেই শেষ নয়। দারোয়ানকে যখন আমি শুনছিলাম, সিস্টাররা বলছেন যে দারোয়ানকে যখন বেঁধে রাখা হয় তখন আরজি পার্টি টহল দেয়, তারা বাঁশি বাজায় রাত্রের বিশেষ সময় এবং দারোয়ান ভেতর থেকে সেই বাঁশির রিপ্লাই দেয় এবং সেটা ম্যাচ করলে বাইরের আরজি পার্টি বোঝে যে কোনো বিপদ হয়নি। বাঁধা থাকা অবস্থায় জোর করে সেই বাঁশিতে মানে সাড়া নিয়েছে দুষ্কৃতীরা। অর্থাৎ গোটা বিষয়টা কি হচ্ছে, এটা দীর্ঘদিনের পরিকল্পনা করে একেবারে যেভাবে একটা বড় ধরনের ব্যাংক ডাকাতি হয় সেই ধরনের আক্রমণ হয়েছে স্কুলের ওপর। আমি ঠিক এই জায়গাতেই কথা বলতে চাইছিলাম তোমার সঙ্গে, যে এমন একটা অদ্ভুত মর্মান্তিক ঘটনা এবং ভয়াবহ, যেটা আমাদের সামাজিক মূল্যবোধের একেবারে 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 গোড়াতে গিয়ে আঘাত করেছে। এবং এখানে পয়েন্টগুলো খুব অদ্ভুত, মানে মনে রাখবার মতন। 1 নম্বর, তিনি সন্ন্যাসিনী। 1 নম্বর। 2য় নম্বর, তিনি মাতৃস্থানীয়া। 3য় নম্বর, তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং নিজে শিক্ষিকা। 4র্থত, তিনি বৃদ্ধা। আমরা যদি ধরে নিই যে এটা কোনো বিকৃত মানসিকতার পরিচয়, তাহলে আমি এইখানে মানতে রাজি নই। কারণ এই বিকৃত মানসিকতার পরিচয়টা এইভাবে, যদি এই দুর্ঘটনাটা অত্যন্ত সকলের ক্ষেত্রেই মর্মান্তিক, কিন্তু না থাকলেও তো সমান না থাকলেও মর্মান্তিক, কিন্তু আমি ধরে নিতাম যে এই বিকৃতি ঘটতো যদি কোনো মধ্যবয়সিনীর সঙ্গে হতো, যদি কোনো কম বয়সীর সঙ্গে হতো। কিন্তু এইরকম একজন মানুষ, আমি অনেক ভেবে দেখেছি, বিশ্লেষণ করে দেখেছি যে এই কাণ্ডটা ঘটাবার পেছনে একটা সুপরিকল্পিত মাথা কাজ করছে। কেন, কিসের মাথায়? এই পরিকল্পনাটা কি শুধু ডাকাতির জন্য, শুধু প্রতিহিংসার জন্য? আমার তা মনে হয়নি। আমার মনে হয়েছে প্রতিশোধের প্রশ্নটা আসছে, প্রতিশোধ। ফোন এসেছিল, দেখে নেব, মেরে ফেলবো। যদি এখানে একটা খুনও হতো, তাহলেও এর পেছনে আমি শুধুমাত্র একটা প্রতিশোধ বা প্রতিহিংসার কথা ভাবতে পারতাম। কিন্তু এখানে খুন হয়নি, এখানে এমন একটা ঘটনা ঘটানো হয়েছে যেটা খুনের চাইতেও বেশি মারাত্মক। কেন ঘটানো হলো তাহলে? কেন খুন করে দেওয়া হলো না? খুন করে দেখেন মেরে ফেলবো কথাটাই তো বলা হয়েছিল। আমার নিজের এইরকম একটা মনে হচ্ছে যে এই একটা ঘটনার মধ্যে দিয়ে কেউ বা কারা কারা কোনো ব্যক্তি বা কোনো দল বা তারা একটা বার্তা পরোক্ষভাবে বোঝাতে চাইছে যে দেখো, যদি এরা আসে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে।
হয়তো তারা নিজেরাই ঘটনাটা ঘটিয়ে এই ধরনের একটা সামাজিক জটিলতা সৃষ্টি করতে চাইছে, যেইখান থেকে আজকে আমাদের মাথায় আমরা ভাবতে বাধ্য হচ্ছি যে একজন মিশনারির কে এরকম করছে। আজকে দেখা যাচ্ছে যে মেয়েদের ফুটবল বন্ধ করে দিচ্ছে, কালকে দেখা যাচ্ছে যে তাহলে এর জামা খাটো পড়তে, খাটো জামা পড়তে একে বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ আমাদের এই কথাগুলো ভাবতে বাধ্য করানো হচ্ছে যে তুমি ধর্মীয় ভাবে ভাবো, তুমি ধর্মগত ক্লাসিফিকেশন অনুযায়ী চিন্তা করো, তুমি চিন্তা করো যে এ যদি আসে তাহলে এই ধর্মীয় উন্মাদনাগুলো ঘটবে, এটা তার প্রথম প্রমাণ। কারণ যেদিন ঘটনাটা ঘটে তার পরের দিন মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর যারা সঙ্গী সাথী অন্যান্য মন্ত্রী তারা বলেছিলেন যে এই তো বিজেপি আসছে, সেই কারণে তারা ধর্মের নানা রকম বিভাজন তৈরি করছে বলে এই ঘটনাটা ঘটছে। এই প্রশ্নটা ওঠে কি করে যে ধর্মের বিভাজনের সঙ্গে এই ঘটনাটা জড়িত, যেখানে সেই মুহূর্তে প্রয়োজন ছিল সম্পূর্ণ মানবিক দিক থেকে প্রতিবাদ এবং এই ঘটনাটির যাতে অপরাধীরা ধরা পড়ে, যত দ্রুত ধরা পড়ে সেই তার তৎপরতা এবং সাংঘাতিকভাবে এই জিনিসটাকে কন্ডেম করা প্রতিটা লোকের উচিত ছিল, যে কোনো রাজনীতি, যে কোনো দল, যে কোনো কিছু নির্বিশেষে। সেখানে এই বিবৃতি আসে কি করে? এই বিবৃতি আসে মানেই এই বিবৃতির থেকে এই সন্দেহ মনের মধ্যে জাগে যে এই ঘটনাটার পেছনে শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্য নয়, এটা আরো গভীর চক্রান্ত কাজ করছে। আমি দ্রুত একবার দেখে নেব যেটা বলছিলাম, যে নিঃসন্দেহে বিরলতম ঘটনা যেখানে সিসিটিভি ফুটেজ এবং পরিষ্কার সেই ফুটেজ, কারা ঢুকছে তাদের মুখগুলো অবধি স্পষ্ট, তা সত্ত্বেও আপনাদের জানিয়ে রাখি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 48 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছে। সিআইডি তদন্ত শুরুও হয়ে গেছে, সেটাও প্রায় 3 দিন হলো, কিন্তু তারপরেও একজনও এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী খানিকক্ষণ আগে বললেন গ্রেফতার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ জানাচ্ছে যে 8 থেকে 10 জনকে আটক করা হয়েছে ঠিকই, কিন্তু এই নারকীয় ঘটনায় গ্রেফতারের সংখ্যা এখনো শূন্য। দেখুন, যে টাইমিংটা দেওয়া হয়েছে সেই টাইমিংয়ে তো এখনো অবধি কোনো রেজাল্ট আসেনি। বিফলে পুলিশের আশ্বাস, 48 ঘন্টা তো দূরস্থ, 3 দিন কাটতে চলল। রানাঘাটে মিশনারি স্কুলে লুটপাট এবং ধর্ষণের ঘটনায় এখনো একজনকেও গ্রেফতার করতে পারল না পুলিশ। তদন্তে অগ্রগতি বলতে সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন সন্দেহভাজনকে আটক আর এলাকার দুষ্কৃতীদের খোঁজ তল্লাশি। অথচ পুলিশের হাতে রয়েছে সিসিটিভি ফুটেজ, যাতে স্পষ্ট ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে অভিযুক্তদের। অনেকেরই মতে এই ধরনের অপরাধের ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে থাকা একেবারে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বিষয়। কারণ লুট বা ধর্ষণের অপরাধের ক্ষেত্রে যেখানে পুলিশকে প্রথমে অভিযোগকারী বা প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর ভিত্তি করে অভিযুক্তদের স্কেচ আঁকাতে হয়, তারপর সেই স্কেচ নিয়ে অভিযুক্তদের খোঁজে নামতে হয়, সেখানে এক্ষেত্রে প্রথম থেকেই পুলিশের হাতে রয়েছে অভিযুক্তদের ফুটেজ। তা সত্ত্বেও এখনো অধরা অভিযুক্তরা। এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। জাস্ট ওনারা আসছেন, মুখ দেখাচ্ছেন, চলে যাচ্ছেন, এর বাইরে আমার মনে হয় না কোনো কাজ আসছে। কারণ সেই একইভাবে 8 জনকে ধরা, ওরা সন্দেহজনকভাবে ধরেছে, আদৌ তারা কেউ কিছু কিনা সেটাও জানা নেই। টাইম চলেই যায় কিন্তু কিছু বেরায় না, রেজাল্ট কিছু বেরায় না। আর পুলিশ মানে পরশুদিন দিয়ে দেখে আসছি যে শুধু পুলিশ যাওয়া আসাই করছে। গত 3 দিনে পুলিশি তৎপরতা বলতে যা কার্যত চোখে পড়েছে তা হলো শীর্ষ আধিকারিকদের স্কুল পরিদর্শন, এলাকার দাগী অপরাধীরা ঘটনার সময় কোথায় ছিল তার খোঁজ তল্লাশি, আর কয়েকজন সন্দেহভাজনকে আটক। There has been no arrest. We have detained 8 to 10 persons of suspicious character, having some facial relevance with those found in the footages. স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার সকালে তাদের বিক্ষোভ তোলার সময় পুলিশ প্রতিশ্রুতি দিয়েছিল 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে দোষীদের, কিন্তু 48 ঘন্টা কেটে গেলেও পূরণ হয়নি প্রতিশ্রুতি। ক্ষুব্ধ রানাঘাটের এখন একটাই দাবি, আর প্রতিশ্রুতি নয়, এবার একেবারে বিচার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, নদিয়া। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে আপনাদের দেখাবো, বোঝার চেষ্টা করব যে মুখগুলোকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে তাদের কারুর সদ্য গোঁফ উঠেছে এতটাই কম বয়স। আপনাদের মনে করিয়ে দেব যে দিল্লির নির্ভয়া কাণ্ডতে সবথেকে নারকীয় ঘটনা যে ঘটিয়েছিল তার বয়সও কৈশোর পেরোয়নি। কোথায় যাচ্ছে আমাদের সমাজ? রাজনীতি তার আকচি এবং চাপানুতর থাকবেই, কিন্তু কোথাও আমাদের সমাজের পচনটা কি গভীরতর? এই প্রশ্নে ফিরব সঙ্গে।
রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রানাঘাটে রয়েছে, তার সঙ্গে কথা বলবো। রাজশ্রী, এই মুহূর্তে কি পরিস্থিতি? খানিকক্ষণ আগে তুমি বলছিলেন যে ক্রমশ রেলগেটের কাছে সাধারণ মানুষের ভিড়, তারা রেল অবরোধ করতে চাইছেন এবং প্রচন্ড বিক্ষোভে ফেটে পড়েছেন। রাজশ্রী। সুমন, তোমাকে বলি 7:55 থেকে 8টার মধ্যে সিএম এর কনভয় পুলিশ কর্ডনিং করে এবং সাময়িকভাবে কিছুটা লাঠিচার্জ করে বের করে দেয়। তারপর থেকে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকারা তারা কিন্তু এই মুহূর্তে গত আধ ঘন্টা ধরে রেল অবরোধ করছেন লেভেল ক্রসিং এ। আমার সঙ্গে এই মুহূর্তে এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন বর্তমান ছাত্রী এবং একজন প্রাক্তন ছাত্র রয়েছেন। তাদের মুখ থেকে শুনে নেব যে তাদের কি অভিজ্ঞতা আজকে যখন তোমাদেরকে বলা হলো যে চেতনা গ্রাউন্ডে যাবেন সিএম এবং তারপরে সিএম এর কনভয় বেরিয়ে গেল, তোমরা আর ধরে উঠতে পারলে না, কি মনে হলো, কেন এরকম করা হলো? এটা সাধারণত আমরা বলতে চাই যে এটা খুবই বাজে কাজ করলো। তিনি পুরো টোটালি আমাদের থেকে এসকেপ করে গেল। তিনি যখন বলেছেন যে আমাদের ওয়েট করতে, আমাদের চেতনায় গিয়ে আমরা সবাই ওয়েট করছিলাম স্টুডেন্টসরা, তাও উনি আসলো না। আমরা 5 মিনিট হলেও ওনার সাথে কথা বলতে পারতাম, অ্যাটলিস্ট এই ম্যাটারটা নিয়ে একটু সলভ করতে পারতাম, কিন্তু তাও উনি আসলো না। ওয়েট করলাম আমরা এতক্ষণ। তারপরে তোমরা কয়েকজন ছুটে যাচ্ছিলে, তারপরে একটা লাঠিচার্জ হলো, কি দেখলে? করতে চাইছিলাম কিন্তু লাস্টে তারপর গাড়িটা পাস হয়ে গেল। এখন আমরা অবরোধ চালিয়ে রেখেছি, ট্রেন, বাস, গাড়ি সবই আমরা অবরোধ করব। তোমরা কি চাইছো এই মুহূর্তে? আমরা চাইছি এটা অ্যাটলিস্ট সলভ হোক, প্রবলেমটা সলভ হোক। মানে এত হাজার হাজার মেয়েরা তোমার রেপ হচ্ছে, তো তাদেরকে অ্যাটলিস্ট এটার থেকে আমরা বাঁচাতে চাই। অ্যাটলিস্ট আজ যদি আমরা মুখ না খুলি তাহলে আমাদের মানে মেয়েদেরকে আমরা এই পৃথিবীতে বাঁচাতে পারবো না। তুমি বর্তমান নয় প্রাক্তন ছাত্র, কিন্তু তুমি কি ওই লাঠিচার্জের সময় ছিলে ওখানে? আমি লাঠিচার্জের সময় ছিলাম না, কিন্তু যখন বেরিয়ে যায় তখন মানে গাড়ির থেকে ধাক্কা দিয়ে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়, ধাক্কা আমরা খাই। তো ওইটা খুবই আমাদের কাছে অনেক বাজে লেগেছে। আমরা এখানে প্রোটেস্ট করতে দাঁড়িয়েছি। আমরা চাই মেয়েরা যাতে ন্যায্য প্রোটেকশন পায়, কারণ এটা আজকে যেটা শুক্রবার দিন রাত্রেবেলা যেটা হয়েছে সেটা শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা খুবই বাজে ব্যাপার না, সেটা পুরো ইন্ডিয়ার জন্য খুবই বাজে ব্যাপার। এটা ফুল ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখছে। সিএম এর ভূমিকা আজকে কি দেখলে তোমরা? মুখ্যমন্ত্রীর ভূমিকা সম্পর্কে তোমার দেখলাম কি যে সিএম আজকে দেখছি কি যে এড়িয়ে যেতে চাইলো, চলে গেল, যাই না কেন। আমরা চাই কি আমরা চেয়েছিলাম সে যাতে এসে আমাদের সাথে কথা বলে যাতে আমাদেরকে আশ্বাস দিয়ে যাক কি যে এটা খুবই ইমিডিয়েটলি সলভ হয়ে যাবে, আর আমরা চাই এটা তদন্ত খুবই তাড়াতাড়ি চলুক। আমরা যত তাড়াতাড়ি পারবো চাই। ধন্যবাদ রাজশ্রী। আমি শাশ্বতীর কাছে আসবো। আমি মানে যে বাচ্চা মেয়েটি এই অদিতি খানিক্ষণ আগে আমাদের স্টুডিওতে ছিল, ওর স্কুলের এর ভেতরে তো কোথাও বিজেপি, সিপিএম আমরা অন্তত আপাতভাবে দেখতে পাচ্ছি না। সব থেকে বড় কথা যে কালকে লকেট চট্টোপাধ্যায় তিনি গেছিলেন বিজেপি, তিনি জয়েন করেছেন, তাকে কিন্তু এই অভিভাবক ছাত্রছাত্রীরাই আটকে দেন, তাই স্কুলের মধ্যে ঢুকতে দেননি। মানে কোথাও কি শাশ্বতী, যদিও রাজনৈতিকভাবে বিরোধী রাজনীতি, শাসক রাজনীতি এইভাবে দেখা হচ্ছে বিষয়টা, কিন্তু কোথাও ঠিক যেরকম নির্ভয়া কাণ্ডেও দেখা গেছিল যে একটা ওভারঅল রাজনীতি সম্পর্কে অ্যাপাথি সাধারণ মানুষের, যে পুলিশ তার ব্যবস্থা নিক, এখানে পলিটিক্স করতে আসবেন না। না, সেটা তো একেবারেই সত্যি, এবং সেটা তো নির্ভয়া না, নির্ভয়ার আগে 26/11 আপনি মনে করুন, 26/11 থেকে এই ট্রেন্ডটা শুরু হয়েছে, এবং যেটাকে আমরা উল্টো বিপজ্জনক ট্রেন্ড বলে কোথাও একটা মনে করছি। কিন্তু এখানে এবং আরেকটা ভাবুন, যখন ঠিক বম্বেতে এই ঘটনা ঘটছে, সাধারণ মানুষের রাজনীতিবিদদের প্রতি একটা জনরোষ মানে আছড়ে পড়ছে আরব সাগরের তীরে, তখন দিল্লি থেকে কি মারাত্মক কতটা মানে কর্কশ প্রতিক্রিয়া দিয়েছিলেন জাতীয় রাজনীতিবিদরা। সেই জন্যই তো আরো সেই প্রতিক্রিয়াটা আরো জনরোষটা আরো বেড়ে গিয়েছিল। আমার এইখানে কোথাও মনে হচ্ছে, দেখুন যদি নাম করে বলি যে সিপিএম এবং বিজেপি, ওনারা লকেট চট্টোপাধ্যায়কে ঢুকতে দেননি, সূর্যকান্ত মিশ্র ঢোকারই চেষ্টা করেননি, তিনি ফাদারদের সঙ্গে বাইরে দূরে কথা বলেছেন। ফলে কোথাও রাজনীতিকে পরিহার করার একটা পরিষদ তৈরি হচ্ছে, এবং যেটা খুব বিপজ্জনক যে রাজনীতির প্রতি এই অবিশ্বাসটা তৈরি হয়, সেটাও কিন্তু দীর্ঘকালে একটা খুব বিপজ্জনক প্রতিক্রিয়া। কিন্তু আমার উল্টো যেটা মনে হয় যে এইটা ধরে নিচ্ছি আমি তর্কের খাতিরে, যে এই যারা প্রত্যক্ষভাবে এই অপকর্মটির সঙ্গে যুক্ত ছিল তাদেরকে হায়ার করা হয়েছে ভিন রাজ্য থেকে, এবং কামদুনিতেও ওখানকার মেয়েরা বলেছিল যে যেটা তাদের কথা ছিল, দিদি আপনি তো ছেলেদের সঙ্গে কথা শুনেছেন, আমাদের কথা একটু শুনুন। এখানেও যদি উনি একটু নেমে এসে
ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতেন, তাদের একটু স্নেহের কণ্ঠে বলতেন, বাবা তোমরা মন দিয়ে একটু পড়াশুনো করো, আমরা চেষ্টা করছি, আমাদের হাতে তো কোনো ম্যাজিক নেই, আমরা তোমাদের 48 ঘন্টা দিয়েছিলাম, এখন 60 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের বলছি যত তাড়াতাড়ি পারি আমি এদের এবং সেখানে আমরা পুলিশকে পুরো ফ্রি হ্যান্ড দেবো, এটা যদি উনি জনতার কাছে বলতেন। কারণ আমাদের তো আশঙ্কা যে কোথাও পুলিশকে ফ্রি হ্যান্ড পায় না বলে পুলিশ কাজ করতে পারে না। এবং যেটা উনি সিআইডি নিয়ে বললেন, সিআইডি নিয়েও তো কি লাভ হবে? সিআইডি তো ৭০-এ দেখলাম যে পুলিশ এবং যে শাসক দলের যারা করেছিল তাদেরকে বাঁচিয়ে চার্জশিট দিয়েছে। কাজে কোথাও সিএম যে ওখানে গিয়েছেন প্রশাসক হিসাবে এবং মানুষরা যে ওনাকে প্রশাসক হিসাবে করেছে, সেখানে এদেরকে একটা স্নেহ কণ্ঠে অ্যাসিওরেন্স দেওয়াটা, আশ্বাস দেওয়াটা প্রচন্ডভাবে আজকে প্রয়োজন ছিল। কারণ আমার যেটা আশঙ্কা হচ্ছে যে এই অপকর্মটির মধ্যে দিয়ে একটা তো কোথাও সত্যলার একটা ব্যাপার হয়েছে এবং শোনা যাচ্ছে এখানে স্থানীয় কিছু দুষ্কৃতী, প্রভাবশালী দুষ্কৃতীদের নামও উঠে আসছে, যে কোথাও এই ধর্ষণটা কিন্তু খালি একটা শরীরী তৃপ্তির জায়গা নয়, সেখানে কিন্তু একটা ক্ষমতার একটা নিশানা করে দেওয়া হয় যে দেখো এই রকমই করা হবে। এইটা কি অন্য জায়গায় এটা পুনরাবৃত্তির একটা ভিত্তি তৈরি হলো? কারণ এই ধরনের ঘটনা হলে ব্যাপারটা যে চুপ থাকবে না, ব্যাপারটা যে আন্তর্জাতিক স্তরে যাবে, সেটা কি দুষ্কৃতীরা বা দুষ্কৃতীদের যারা হায়ার করেছে, নিয়োগ করেছে, তারা কি জানতো না? তারা খুব জানতো, কিন্তু তারপরেও তারা মনে করেছে এটা করা যায়, এইভাবে শাসানোর একটা ভিত্তি, একটা পরিসর, একটা ইশারার জায়গা তৈরি করা যায়, যেটা আমার কাছে খুব চিন্তার। কারণ সমস্ত, যেটা আমি এর আগেই ফাদারের সঙ্গে বলছিলাম, যে ক্রিশ্চিয়ান স্কুলগুলো অধিকাংশই একটু আইসোলেটেড, একটু বিচ্ছিন্ন জায়গায়, বড় জমি নিয়ে গাছপালা আছে, অর্থাৎ সেখানে এই ধরনের আক্রমণ চালানো খুব সহজ, খুব। সেই জন্যই কি কোথাও এই ইশারাটা দিচ্ছে, সেটা গেলে কিন্তু খুব বিপজ্জনক। এবং আমি আশা করছি প্রশাসন সেই জায়গাটায় সতর্ক থাকবে যে এটাকে নির্মূল করে দেওয়া। এবং দেখুন, এই ধরনের ঘটনা হলে রিজওয়ানুরের ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন গিয়েছিলেন, তার গাড়ির বনেটে চাপড় পড়েছিল। আমি বলছি এই জনরোষ কিন্তু খুব অস্বাভাবিক এবং এর কোনো নজির নেই, এমনটা নেই। এবং এখানে বিরক্তির বদলে উনি কেন একটু স্নেহ ভরে, যে কামদুনির ক্ষেত্রে যেটা প্রত্যাশিত ছিল, যে একটু স্নেহ ভরে এদেরকে একটু কোথাও আশ্বাস দেওয়া, এরা তো আশ্বাসের বেশি কিছু চায় না এক্ষুনি। আমি দ্রুত একবার দেখাবো যে গোটা পৃথিবী জুড়ে এর কিন্তু প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। পৃথিবীর অধিকাংশ সংবাদপত্রে, ম্যাগাজিনে তার প্রতিফলন পড়েছে এবং নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। পশ্চিমবঙ্গকে অনেকেই চেনেন মাদার টেরেসার রাজ্য বলে। এহেন পশ্চিমবঙ্গেই স্কুলে ঢুকে সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগ, যার জেরে রোমের মুখেও এখন রানাঘাট, রানাঘাটের পাশে রোম। ভ্যাটিকানের নিজস্ব সংবাদ মাধ্যম ভ্যাটিকান রেডিওতেও রানাঘাট কাণ্ডের তীব্র নিন্দা করা হয়েছে। শুধু রোমই নয়, বিশ্বের বহু দেশের সংবাদ মাধ্যমেই রানাঘাট কাণ্ড নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্টে যেমন উঠে এসেছে রানাঘাট কাণ্ডের খবর, তেমনি ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেল, দ্য গার্ডিয়ানেও রানাঘাটে সন্ন্যাসিনীকে ধর্ষণের খবর ছাপা হয়েছে। ঘটনার তুমুল সমালোচনা করা হয়েছে জার্মানি, পোল্যান্ডের মতো অন্যান্য দেশের সংবাদ মাধ্যমেও। নির্যাতিতার সঙ্গে দেখা করতে শুধু রোম থেকে রানাঘাটে এসেছেন রোমান ক্যাথলিকদের ৪-৫ জনের এক প্রতিনিধি দল। নির্যাতিতা এখন রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি। তার সঙ্গে দেখা করেছেন ওই প্রতিনিধিরা, তারা স্কুলেই থাকছেন, সেখান থেকে যাচ্ছেন হাসপাতালে। হাসপাতালের সুপার জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেছেন বৃদ্ধার সঙ্গে, বার্তা দিয়েছেন তার পাশে থাকার। এদিন সংসদেও রানাঘাট কাণ্ডের নিন্দা করা হয়। এবিপি আনন্দ। কাকলি বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, অভিভাবক। আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, নিঃসন্দেহে উদ্বেগ নিয়েই ছেলে মেয়েকে ওই স্কুলে পাঠাতে হচ্ছে, তার কারণ এই রকম একটা ঘটনা আমি শুনছিলাম যে কালকেই অনেক গার্জেন বলছিলেন যে 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে আন্দোলনের পথে নামতে হবে অভিভাবকদের। মানে প্রথমেই আমি বলি যে মানে বিষয়টা, মানে আমাদের এখানে নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত আছে, নার্সারির বাচ্চারাও বলছে যে ওখানে ধর্ষণের ব্যাপারটা মানে ওদের জানার কথা না, কিন্তু এখন দেখুন মানে বাচ্চাদের আমাদের বোঝাতে হচ্ছে যে ওখানে মানে ওনাদের স্কুলের ওনাদের সুপিরিয়র ধর্ষিতা হয়েছে, মানে এর থেকে তো লজ্জার জিনিস আমাদের মানে মহিলা সমাজে কিছুই নেই। ইনফ্যাক্ট আমি বলি, অদিতি দাঁড়িয়েছিল, আমি অধিকাংশ প্রশ্ন করতে পারছিলাম না, আমি অস্বস্তিতে সরিয়ে দিতে হলো। এই আলোচনা কি করে একটা শিশুর সামনে হতে পারে?
এবং মানে কি আমরা যখন মানে শনিবার দিন যেটা ঘটনা সকালবেলা 5:30টার সময় আমাদের ওখানে মর্নিং ওয়াক যখন হয় তখন মানে দারোয়ান যখন ডাকেন আমাদের মানে আমার এক বৌদি জলি বিশ্বাস উনি মানে দেখতে পেয়ে মানে বাইরে থেকে দুষ্কৃতীরা তালা দিয়ে চলে গিয়েছিল, ওনার তালাটা খুলে ভাঙা হয়েছে হ্যাস্কো ব্লেড দিয়ে। ওনাদের যখন বের করে আমাদের ওই সিস্টার সুপ্রিয়ার গ্ল্যাডি যখন আমরা বের করে মানে নিয়ে আসে তখন উনি মানে আমাদের মানে ওনাকে দেখে মানে এত মর্মান্তিক, উনি কি যন্ত্রণায় ছটফট করছে। আমি এক নারী হিসাবে আমার এত আমরা প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি। ইভেন আমাদের পাড়া এলাকায় জানেন না মানে 3 দিন ধরে আমাদের ওখানে রান্না বান্না হচ্ছে না বাড়িতে, মানে মনে হচ্ছে একটা শোকের ছায়া পড়ে গেছে চারিদিকে। মানে এত যন্ত্রণাদায়ক একটা ঘটনা। নানরা কেন আসেন এখানে? আমাদের রানাঘাটের এই 1900 মানে আমাদের এটা 97 এই স্কুলটা ওখানে এস্টাবলিশ হয় এবং এর আগে আমাদের ওখানে কিন্তু কোনোদিন মানে মানে ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না, যার জন্য যাদের সামর্থ্য ছিল তারা অনেকেই মানে কলকাতা শহরের দিকে মানে ফ্ল্যাট নিয়ে তারা ছেলে মেয়েদের এডুকেশনের জন্য এসেছিল। কিন্তু আমাদের স্কুলে যেমনি আমার মেয়ে মানে আমি ওই স্কুলে আমার মেয়েকে ক্লাস 10 অবধি পড়িয়েছি, এখন ওটা 12 হয়েছে, এখন রানী বিড়লা গার্লস কলেজে মেয়ে পড়ছে। হ্যাঁ, তা দেখা যাচ্ছে যে আমাদের মতন সাধারণ ঘরের মানুষরা কিন্তু ওই রকম ইংলিশ মিডিয়াম স্কুলের সুযোগ পাচ্ছে একমাত্র তাদেরই জন্য পড়াশোনার। হ্যাঁ, এবং এটা নয় যে এখানে শুধু মানে আমরা খ্রিস্টান আমাদের রিলিজিয়াসের স্টুডেন্টরা ওখানে পড়ে, ওখানে হিন্দু মুসলিম সবার ছেলে মেয়ে পড়ে। এবং আপনারা জানেন না যে 250 জন বাচ্চা ওখানে আছে যারা ফ্রি অফ কস্টে পড়ে ওখানে। তাদের বই খাতা থেকে জুতো থেকে ব্যাগ থেকে ইউনিফর্ম থেকে সবকিছু এই নানরা দেন। এবং তারা কেন এসছেন? তারা তো এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা চালাতে এসছেন। আজকে দেখুন ওনারা যদি আজকে চলে যান, কারণ ওনাদের আগ্রাতে সিমলা অনেক স্কুল আছে, ওনাদের ব্রাঞ্চ আছে, তাহলে সেখানে যদি ওনারা ফিরে যান আমাদের স্কুলের কি হবে, আমাদের রানাঘাটের লোকেদের কি হবে? একেবারে কোনো সন্দেহ নেই আজকে রানাঘাটের মন খারাপ। তার কারণ আজকে আপনারা জানেন যে আইসিএসসি পরীক্ষা হচ্ছে, আইএসসি পরীক্ষা হচ্ছে এবং সেখানে একটা ট্র্যাডিশন এই স্কুলের, সেটা হচ্ছে যে মাদার সুপিরিয়ারের আশীর্বাদ নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া। আজকে সেই ঘটনা, কয়েকটা নারকীয় ঘটনা ঘটানো দুষ্কৃতির জন্য ছাত্রছাত্রীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। মন খারাপ তাদের। আমরা নিজেরা হয়তো নিজের চোখে দেখতে পাচ্ছি না যে তিনি আমাদের ব্লেসিং করছেন বা সেরকম হোলি স্পিরিট ওয়াটার বা ক্রস আমাদের কপালে ঠেকানো হচ্ছে, বাট আমরা এইটুকু বিলিভ করি যে তিনি আমাদের দুধ দিয়ে ব্লেস করছেন আর আমরা সেই ওয়ার্মটা ফিল করছি নিজেদের মধ্যে। পরীক্ষা চলছে, কারো আইসিএসই, কারো আইএসসি, কিন্তু রানাঘাটের গাংনাপুরের স্কুলের পরীক্ষার্থীদের কাছে সবকিছু এবার যেন তালগোল পাকিয়ে গিয়েছে। কারণ তাদের সিস্টার ইনচার্জ যে হাসপাতালে, এই কনভেন্ট স্কুলের রীতি হলো আইসিএসই বা আইএসসির মতো বড় পরীক্ষার সময় স্কুলের সিনিয়র সিস্টাররা পরীক্ষার্থীদের স্কুলে ডেকে এনে আশীর্বাদ করেন। ছাত্রছাত্রীদের মঙ্গল কামনায় পালন করা হয় নানা আচার, কিন্তু এবার সেসব কিছুই হলো না। তাতে অনেকেরই মন খারাপ, কিন্তু পড়ুয়ারা মনে মনে এও জানেন হাসপাতালের বেডে শুয়েও সিস্টার ইনচার্জ তাদের আশীর্বাদ করছেন। ফিলিংসটা খুবই ইমোশনাল, কারণ আমরা নিজেরা প্রত্যেকবার এরকম কেয়ার পেয়ে এসেছি। এবছর এরকম একটা ইনসিডেন্টের জন্য যিনি সিস্টার ইনচার্জ তিনি নিজে হসপিটালে। এবার এই কারণটার জন্য আমরা নিজেরা হয়তো নিজের চোখে দেখতে পাচ্ছি না যে তিনি আমাদের ব্লেসিং করছেন বা সেরকম হোলি স্পিরিট ওয়াটার বা ক্রস আমাদের কপালে ঠেকানো হচ্ছে, বাট আমরা এইটুকু বিলিভ করি যে তিনি আমাদের দুধ দিয়ে ব্লেস করছেন আর আমরা সেই ওয়ার্মটা ফিল করছি নিজেদের মধ্যে। পড়ুয়ারা জানিয়েছেন এবার আনুষ্ঠানিকভাবে কিছু না হলেও শিক্ষকরা টেলিফোনে তাদের আশীর্বাদ জানিয়েছেন, বলেছেন মন দিয়ে পরীক্ষা দিতে। সেই মতো পরীক্ষাও দিচ্ছেন তারা, তবে মন আজও কাঁদছে। সিস্টার ইনচার্জের জন্য তাদের চোখে জল। দাবি একটাই, বিচার চাই। ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, নদিয়া। আমি অভিজিৎ বাবুর কাছে যাব। একটা জিনিস বলুন, এটা একটা বিচিত্র উদাহরণ তৈরি হলো। আমরা জানি যে জুয়েলারি শপে, ব্যাংকে এই ধরনের ডাকাতি হয়, এই ধরনের দুষ্কৃতী হামলা হতে পারে। এক হচ্ছে এটার সঙ্গে একটা কদর্য ঘটনাকে জড়ানো হলো। দুই হচ্ছে যে আজকেই মালদার একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে 10টি বাচ্চা তুলে নেওয়া যাওয়া হবে যদি 2 লক্ষ টাকা না দেওয়া হয়, এই মর্মে একটা চিঠি এসছে। কোথাও কি স্কুলগুলো ঠিক যে ইমোশনটা কাকুলি দেবীর গলায় ছিল, যে অভিভাবকরা ঝাঁপিয়ে চোখের মনির মতো রক্ষা করেন, এই স্কুলটাকে সফট টার্গেট করা হচ্ছে? সাংঘাতিকভাবে সফট। এবং আমি এটা স্মেল করছি এইভাবে ভেতর থেকে স্যাবোটাজিং সোসাইটি শেষ করে দেওয়া। কোনো না কোনোভাবে
মানে ফাউন্ডেশন শেষ করে দেওয়া। কারণ এই যে রুরাল বেল্টে ঘটনাটা ঘটলো, ভেরি সাজেস্টিভ, ইট ইজ নট পার্ক স্ট্রিট, দুটোর মধ্যে তফাৎ আছে এবং সিম্বলিক্যালি, নট সিম্পলি মেটেরিয়ালি, সিম্বলিক্যালি ভেরি সাজেস্টিভ। আর আর এই যে থ্রেট যে বাচ্চাদের প্রতি, এর থেকে মারাত্মক আর হয়। এবং বাচ্চার ট্রমাটা ভাবুন, মানে যার স্কুলে এই ঘটনা হচ্ছে সে তো 6 বছর বয়সে তার যে ছাপ পড়বে, সেই ছাপ তাকে গোটা জীবন বহন করে যেতে হবে। এবং এখানে মুখ্যমন্ত্রী ইত্যাদি যিনি এই রাজ্যের সবচেয়ে ওপরে আছেন, তো সমস্ত কিছু ফেলে আগে এটাকে হ্যান্ডেল করা উচিত। উনি সিম্বলিক মানে বোধহয় ধরতে পারছেন না যে এটা যে কি মারাত্মক, the whole society is seized, আমি বলবো যে এর আর কোনো স্পেস রইল না, শেষ। তো এইটাকে হ্যান্ডেল করা, এই দুষ্কৃতীদেরকে ধরা, এবং আমি ওর সঙ্গে একমত, পয়েন্ট ব্ল্যাঙ্ক বিচার বলে বিচার হয় তারই যে বিচার্য, একদম এরা বিচার্যর পদেরই নয়। ফায়ার দেম, শুট দেম, ডাই ডেড। আমি দ্রুত একবার দেখব যে মালদার ঘটনা খানিকক্ষণ আগে অভিজিৎ দাকে বলছিলাম, সেই মালদায় আজকে 10 জন ছাত্রকে তুলে নেওয়া যাওয়া হবে এই হুমকি দিয়ে চিঠি এসেছে 2 লক্ষ টাকার বিনিময়ে। কোথাও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা, আমাদের সমাজের গোড়ার দিকে ভিতের অংশটাকে কি এবার উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্য করা হচ্ছে? দেখুন, রানাঘাট কাণ্ডের রেশ এখনো কাটেনি, তার মাঝে এবার তোলা চেয়ে হুমকি চিঠি মালদার ইংরেজ বাজারের স্কুলে। 2 লক্ষ টাকা না দিলে 10 স্কুল ছাত্রকে অপহরণের হুমকি, আতঙ্কিত পড়ুয়া এবং অভিভাবকরা। ইংরেজ বাজারের নগরিয়া হাইস্কুল কর্তৃপক্ষের দাবি, সোমবার সকালে স্কুলের মাঠে একটি চিঠি কুড়িয়ে পায় ছাত্ররা। প্রধান শিক্ষকের দাবি, চিঠিতে একটি মোবাইল নাম্বার দিয়ে লেখা রয়েছে 2 লক্ষ টাকা দিতে হবে, না দিলে স্কুলের 10 শিশুকে অপহরণ করা হবে। পুলিশকে জানালে ফল ভালো হবে না। টিচারদেরকে বলেছে আপনারা কিছু বলবেন না, নাহলে আপনাদেরও একটা হুমকি আছে প্রচ্ছন্ন। তো সেই চিঠিগুলো, মানে পোস্টারগুলো পুলিশ খুলে নিয়ে গেছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, চিঠিতে উল্লেখিত মোবাইল নম্বরে ফোন করলে ওই একই কথা বলে ফোন রেখে দেওয়া হয়। সে তো ফোন নাম্বার দিয়েছে, ফোন নাম্বারটাকে ফোন করতে গিয়েও তো থ্রেটমূলক কথা বলছে। পুরোপুরি আতঙ্কে আছি যে কোনো সময় হয়তো কিছু ঘটে যেতে পারে। ইংরেজবাজার থানায় এ ব্যাপারে অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। মালদার পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ দায়ের হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রানাঘাটে যে মিশনারি স্কুলে ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে হুমকি ফোন এসেছিল বলে অভিযোগ। রবিবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন অভিযোগ করেন, 1 সপ্তাহ আগে রানাঘাটের মিশনারি স্কুলে হুমকি ফোনের কথা পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তার রেশ কাটতে না কাটতেই তোলা চেয়ে হুমকি চিঠি মালদার ইংরেজ বাজারের স্কুলে। এবিপি আনন্দ। অনুত্তমা, কোথাও একটা দুর্ভাগ্যজনক, আরও দুর্ভাগ্যজনকতর ঘটনা ঘটছে কোথাও। তার কারণ যে সিসিটিভি ফুটেজগুলো আছে তারা সবাই বয়সে তরুণ, সদ্য হয়তো গোঁফ গজিয়েছে। মানে নির্ভয়া কাণ্ডেও আমরা দেখেছিলাম যে সব থেকে নৃশংস কাজটি যে করেছে সে কৈশোর ছাড়ায়নি, এবং 3 বছরের তার শাস্তি হয়েছে, সে মুক্ত হয়ে গেছে। মানে কোথাও কি সমাজের এই অংশটাও একই রকম এই গ্লানির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে? ভীষণ জরুরি জায়গা এটা, কারণ আমার কোথাও যেন মনে হচ্ছিল এই ঘটনাগুলো দেখতে দেখতে যে নাবালকত্ব থেকে সাবালকত্বে যাওয়ার পৌরুষের পরীক্ষায় যেন ধর্ষণ হয়ে উঠেছে, যেন ওই পরীক্ষায় উতরতে পারলে আমি যথেষ্ট পুরুষ হয়ে উঠতে পারলাম, এইটা যেন বিভিন্ন সময় আমরা তার অভিব্যক্তি দেখতে পাচ্ছি। এবং এখানেও যেটা হচ্ছে, দলবদ্ধভাবে যখন এই ধরনের একটা ঘৃণ্য কাজ মানুষ করে, তখন যেন সেটা কোথাও একটা মান্যতা পেয়ে যায় যে অমুকও করছে আমিও করছি, তাহলে আমরা সবাই একসাথেই করছি। এই জায়গাটাও কিন্তু এখানে খুব উল্লেখযোগ্য। এটা কিন্তু একটা 1-to-1 সিচুয়েশন নয়, এখানে কিন্তু একটা দলবদ্ধভাবে ঘটনাটা ঘটানো রয়েছে। এবং যেটা খুব উল্লেখযোগ্য, যেটা তিলোত্তমাদি বলছিলেন যে একজন সন্ন্যাসিনী, একজন মাতৃস্থানীয় মানুষ, তার সাথে এই ঘটনাটা ঘটা। আমার মনে হয় এখানে আমরা যেটা বরাবর যারা আমরা কাজ করছি এই মানে নারীদের নিয়ে, আমার মনে হয় শাশ্বতীদি অনেকদিন ধরে এটার মধ্যে আছেন, আমরা যেটা বারবার বলি যে এটি নারীর কি পোশাক ছিল, তার বয়স কি ছিল, তার সৌন্দর্য কেমন ছিল, তাকে ঠিক কটার সময় কোথায় দেখা গিয়েছিল, এগুলো যে আসলে তার প্রতি ভায়োলেন্সের নির্ধারক হতে পারে না। হতে যেটা পারে সেটা হচ্ছে একজন তার যাকে সে প্রতিরোধ করেছে। যদি কোনো নারী কোনো একজন পুরুষকে কোনো একটি বিশেষ বিষয়ে প্রতিরোধ করে, এই প্রতিরোধ হওয়া পর তাকে শাস্তি দেওয়ার যেন নিকৃষ্টতম উপায় হচ্ছে ধর্ষণ। সেই জায়গাটার বার্তাটা কিন্তু এই ধরনের ঘটনায় বারবার আমরা ফিরে ফিরে পাচ্ছি। একেবারে
আমি দ্রুত একবার দেখে নেব যে এই যে সামাজিক অসুস্থতা এবং কোথাও একটা পচনের ইঙ্গিত যে এই ধরনের কিশোররা, সদ্য যুবকরা এই ধরনের নারকীয় ঘটনা ঘটাতে পারছে। দেখুন, দিল্লি ধর্ষণ কাণ্ডের পর রানাঘাট ফের গুরুতর অপরাধে পুলিশের নজরে সন্দেহভাজন এক সদ্য যুবা। রানাঘাটে মিশনারি স্কুলে লুট এবং ধর্ষণের ঘটনায় যে সিসিটিভি ফুটেজ মিলেছে তার সূত্র ধরে পুলিশের দাবি এই ফুটেজে যে কজন অভিযুক্তকে দেখা যাচ্ছে তাদের মধ্যে একজনকে দেখে সদ্য যুবা বলে মনে হচ্ছে। যদিও তদন্তকারীদের বক্তব্য এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ মেলেনি, তবে পুলিশের এই দাবি ইতিমধ্যেই উস্কে দিয়েছে প্রশ্ন, কম বয়সে এমন গুরুতর অপরাধের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা কি বাড়ছে? কোন মানসিক অবস্থা থেকে এই প্রবণতা, কি বলছেন মনস্তাত্ত্বিকরা? রেপের সঙ্গে কিন্তু একটা বিকৃতি জড়িত থাকে, একটা কাপুরুষোচিত একটা জায়গা। রেপ এমন একটা অ্যাগ্রেশন, যেই অ্যাগ্রেশনটা খুব দুর্বল মানুষ কিছু ব্যবহার করে। কয়েক বছর আগে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ এবং নৃশংস অত্যাচারের ঘটনায় দোষী সাব্যস্ত হয় এক নাবালক। এমনকি পুলিশের দাবি অনুযায়ী নারকীয় এই কাণ্ডে তার ভূমিকাই ছিল সবথেকে ভয়ঙ্কর। দিল্লির স্মৃতি ফিকে হওয়ার আগেই এবার রানাঘাট কাণ্ডেও পুলিশের সন্দেহে এক সদ্য যুবা। একের পর এক গুরুতর অপরাধের সঙ্গে এমন অল্প বয়সীদের নাম জড়িয়ে যাওয়া অনেকের মতেই উদ্বেগজনক, কারণ তরুণ প্রজন্মের দিকেই তো তাকিয়ে গোটা দেশ, গোটা সমাজ। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। সরাসরি একবার চলে যাব রানাঘাটে আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তর কাছে। রাজস্বী, এই মুহূর্তের পরিস্থিতি আমাদের বলো। কিছুক্ষণ আগেই তুমি দেখাচ্ছিলে যে অবরুদ্ধ করে রাস্তা, ট্রেন অবরুদ্ধ করে সেখানকার ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা, সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে এই ঘটনার প্রতিবাদে। রাজস্বী। সুমন, এখনো পর্যন্ত 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো কিন্তু রেল অবরোধ চলছে এবং এই 34 নম্বর জাতীয় সড়কের দুধারেই গাড়ি লাইন পড়ে গিয়েছে এবং লেভেল ক্রসিং এর মাঝখানে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকারা এবং সংশ্লিষ্ট এলাকার মানুষজন তারা সমবেতভাবে সেখানে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বসে রয়েছেন এবং তাদের ওই একটিই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, এবং তারা সিবিআই তদন্তের দাবি তুলছেন। তাদের যে আশ্বাস ভরসা ছিল সেইটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, এমনটাই তাদের বক্তব্য, এবং তারা আর এই প্রশাসনের উপরে আস্থা রাখতে পারছেন না। সেই কারণেই তারা কেন্দ্রীয় তদন্ত চাইছেন এবং তারা সুবিচার চাইছেন। তারা বলছেন যদি সুবিচার যতক্ষণ না পর্যন্ত আমরা পাবো এবং সেই আশ্বাস অন্তত পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব, আন্দোলন চালিয়ে যাব, বিক্ষোভ চালিয়ে যাব। রাজস্বী, তোমার আশেপাশে ছাত্র এবং তাদের অভিভাবকরা ছিলেন খানিকক্ষণ আগে, আমরা দেখেছি। তারা এখন কি বলছেন? খানিকক্ষণ আগে তারা স্পষ্টই বলছিলেন যে সিবিআই তদন্ত চাই এবং মুখ্যমন্ত্রীর কাছে একেবারে স্পষ্ট আশ্বাস চাই। আরেকটা কথা আমাদের স্টুডিও থেকে বারবার উঠছে যে এই বিরলতম ঘটনা যেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, তারপরও এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন গ্রেফতার করা হয়েছে। তোমার কাছে কি খবর আছে? গ্রেফতার করা হয়েছে নাকি আমাদের কাছে যে তথ্য হয়েছে যে 8-10 জনকে আটক করা হয়েছে, এখনো পর্যন্ত মূল অপরাধীদের কাউকে গ্রেফতার করা হয়নি, সেটাই সঠিক তথ্য? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে কোনো গ্রেফতারির খবর জানানো হয়নি। আজকে মুখ্যমন্ত্রী এই শিক্ষা প্রতিষ্ঠানে এবং হাসপাতালে আসার কিছুক্ষণ আগে নদিয়া জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ তিনি কিন্তু জানিয়েছিলেন যে 8 থেকে 10 জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে, তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে সেগুলো সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি। তার অব্যবহিত পরে সিএম আসার কিছুক্ষণ আগে একটা সরকারি বিজ্ঞপ্তি, তাতে 5 জনের ছবি এবং 3 জন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করা হয় এবং সেখানেও জানানো হয় এই সন্দেহভাজনরা এই রানাঘাট কাণ্ডে যুক্ত বলে মনে করছে পুলিশ। এদের সম্পর্কে কোনো খবর যদি দিতে পারেন কেউ, তাহলে তার নাম পরিচয় গোপন রাখা হবে এবং সেই ব্যক্তি যদি সঠিক খবর দেন তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এইখানেই কিন্তু বোঝা যায় যে গত 48 ঘন্টা ধরে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডি এবং নদিয়া জেলা পুলিশ তারা কিন্তু রানাঘাট কাণ্ডে জড়িতদের চিহ্নিতটুকুও করতে পারেননি, অর্থাৎ কারা করেছে তাদেরকে চিহ্নিত করা, তবে তো ধরার প্রসঙ্গ আসবে। গ্রেপ্তারিও হয়নি, চিহ্নিতকরণও হয়নি এবং নিজেদের যে সোর্স সেইটা ফেল করে যাওয়ার পর 48 ঘন্টা পর যখন ক্রমশ বিক্ষোভ দানা বাঁধছিল, মানুষ উত্তেজিত হচ্ছিলেন, সেই আঁচ পাওয়া যাচ্ছিল বিকেল 5টার সময় এখানে একটা মিছিল শুরুই হয়ে গিয়েছিল। তারপরেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয় এবং এটা খুব নজিরবিহীন যে কোনো বড় ঘটনা তো আমরা দেখি না যে যতক্ষণ পর্যন্ত পুলিশ চেষ্টা করে যায় তার আগে এরকম জনসাধারণের জন্য সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করে তাদের সাহায্য চাওয়া হয়। এক্ষেত্রে তাই হয়েছে। কিন্তু সিএম আসার পরে, মুখ্যমন্ত্রী আসার পরে তিনি হাসপাতালে
থেকে বেরোনোর পরে বললেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি এবং পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারির কোনো ঘোষিত খবর নেই। সুমন, ধন্যবাদ রাজস্বী। আমি কাকুলি দেবীর কাছে আসবো। কোথাও আপনাদের এই নিরাপত্তাহীনতাটা কি সার্বিক, মানে শুধু স্কুলের ব্যাপার নয়, ওই এলাকায় যারা আছেন তারাও কোথাও নিরাপত্তাহীনতায় ভুগছেন? না, যেমন ধরুন আমি বলছি যে আমার একদম স্কুল লাগোয়া বাড়ি এবং আমাদের আশেপাশে ধরুন 80% যারা আছেন তারা অ্যাব্রডে সার্ভিস করেন। আমাদের ওখানে পুরুষ মানুষ বলতে খুব কম, মানে ওরা ক্রিসমাসের ছুটিতে হয়তো 1-1.5 মাসের জন্য এলো, বেশিরভাগই প্রবাসে কর্মসূত্রে থাকে। এবং আমার পরিবার এখানে, যেমনি আমার বাড়িতে আমি মা মেয়ে 3 জন আছি। আর পাশের বাড়িতে দেখা যাচ্ছে আমার মানে খুড়তুতো ভাইয়ের বউ আর তার একটা ছোট ছেলে নিয়ে আছে, তার পাশের বাড়িতে বৌমা আর মানে আছে মেয়ে অদিতি আছে। এরকম প্রতিটা বাড়িতেই মানে এরকমই দেখা যাচ্ছে। এবার আমরা কি করে থাকবো সেটাই তো আমাদের কাছে বড় প্রশ্ন, যে আমাদের নিরাপত্তাটা কোথায়। এবং আমাদের সব থেকে বড় প্রশ্ন ছিল যে এই যে গাংনাপুর থানাটা, হ্যাঁ, এবার রানাঘাট থানার আন্ডারে আমরা ছিলাম, কিন্তু আমরা জানি না যে কি কারণে হঠাৎই এই আমাদের বৈদ্যপুর 2 জিপি, আমরা আমাদের দয়াবাড়ি গ্রাম আর রনবস্কো পাড়া, এই এলাকাটা পুরো বৈদ্যপুর জিপিটাকে আমাদের রানাঘাট থানাটা আমাদের 1/2 কিলোমিটার আমাদের বাড়ির কাছ থেকে, সেখান থেকে নিয়ে গিয়ে আমাদের 14 কিলোমিটার দূরে গাংনাপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যে থানায়, আমি দর্শকদের মনে করিয়ে দেবো, যে থানায় স্কুল কর্তৃপক্ষ সিস্টাররা কমপ্লেন করেছিলেন যে খুনের হুমকি অবধি দেওয়া হয়েছে, কিন্তু তারা সতর্ক হলে, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন গতকালই বলেছেন যে তারা সতর্ক হলে হয়তো এই ঘটনা আটকানো যেত। কোথাও একটা গাফিলতি রয়েছে পুলিশের। আমি দ্রুত একবার দেখাবো যে রানাঘাটের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কিরকম, কি বলছেন সেখানে সাধারণ মানুষ। চুরি ডাকাতি থেকে খুন খারাপি, স্থানীয় বাসিন্দাদের দাবি 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নদিয়ার এই রানাঘাট মহকুমায় কোনোটাই নতুন কিছু নয়। প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো এলাকা থেকে কোনো না কোনো অপরাধের খবর আসে, তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে রানাঘাট কাণ্ড। গাংনাপুরের মিশনারি স্কুলে লুট এবং ধর্ষণের ঘটনা নিয়ে দেশে বিদেশে শোরগোল পড়ে গিয়েছে। তারই মাঝে রবিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে 10-12 কিলোমিটারের মধ্যে আরও একটি স্কুলে লুটপাট চালায় দুষ্কৃতীরা। পাঁচগড়িয়া, রবিবার সন্ধ্যায় দুষ্কৃতীরা হামলা চালায় পাঁচগড়িয়া হাই স্কুলে। 10টি কম্পিউটার লুট করে চম্পট দেয় তারা। বাদকুল্লা, সেদিনই ভর সন্ধ্যায় সোনার দোকানেও লুটপাট চালায় দুষ্কৃতীরা। কোতোয়ালি, পুলিশের অনুমান বাদকুল্লায় লুটপাট চালানোর পর দুষ্কৃতীদের ওই দলই হানা দেয় কোতোয়ালি থানা এলাকার সোনা এবং কাপড়ের দোকানে, সেখানেও চলে লুট। গত কয়েক মাসে নানা ধরনের অপরাধের সাক্ষী থেকেছে রানাঘাট এবং আশপাশের এলাকা। পুলিশ সূত্রে খবর, গত বছর 26শে মার্চ একটি খুন ঘিরে উত্তেজনা ছড়ায় ফুলিয়ায়। এর কয়েক মাস পরে জুলাইয়ে হাঁসখালিতে ডাকাতিতে বাধা দিতে গিয়ে খুন হন এক ব্যক্তি। পরের মাসে হাঁসখালিতেই 3য় শ্রেণীর এক ছাত্রকে অপহরণ করে খুন করা হয়। এর কয়েকদিন আগে শান্তিপুরে 2 গোষ্ঠীর ঝামেলায় খুন হন এক মহিলা। গত বছর 23শে নভেম্বর কৃষ্ণগঞ্জে জমি দখল ঘিরেও এক মহিলা খুন। বছর বদলালেও রানাঘাটে অপরাধের ছবি বদলায়নি। এবছর 14ই জানুয়ারি পরপর 10টি দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। 2রা মার্চ স্থানীয় একটি স্কুলে চুরি করে একদল দুষ্কৃতী। এসব অপরাধের ঘটনাকেই এবার ছাপিয়ে গেল গাংনাপুরের স্কুলে লুট ও ধর্ষণ কাণ্ড। রাজর্ষি দত্তগুপ্ত ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। অভিজিৎবাবু, অর্থাৎ এই ধারাবাহিকভাবে একটা অপরাধের ট্র্যাডিশন কিন্তু এলাকায় চলছিল, তারপরে সেটায় একটা ভিন্ন মাত্রা যোগ হলো এই নারকীয় ঘটনা। মানে এই ক্ষোভটা শুধু আজ এই ঘটনা প্রত্যক্ষ হয়তো মানুষকে রাস্তায় নামিয়েছে, কিন্তু এরপরও তারা আইন শৃঙ্খলা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন ছিল এবং এই ঘটনা কিন্তু এটা প্ল্যান্ড। আর অবক্ষয় শব্দটা ব্যবহার না করাই ভালো, ওটা অর্গানিক। এটা অর্গানিক নয়, ইট ইজ আর্টিফিশিয়ালি জেনারেটেড প্লান্ট। সুতরাং এই যে ওইটা সমাজের অবক্ষয় নয়, ইউ আর ব্রেকিং ইট ডাউন। অবক্ষয় হচ্ছে ন্যাচারালি ডিক্লাইন, ইটস নট ন্যাচারাল ডিক্লাইন, ইট ইজ এ ডেলিভারেট অ্যাটেম্প টু মেক ইট দ্যাট। কেমন? আর ছোটদেরকেও যে ইন্ডাক্ট করা, দ্যাট ইজ নট ন্যাচারাল আইদার, দে আর ডেলিভারেটলি ইন্ডাক্টেড দ্য ওয়ে ইট ইজ নর্মালি ডান। এইটা এক। আর 2, আমার বলার ইচ্ছে, যেমনি বাচ্চা মেয়েদের রেপ করা হতো, চাইল্ড মলেস্টেশন, এই বয়সের মহিলাকে করে সেটা হোল ওম্যানহুড ইজ ডিফাইল্ড টোটাল, আর বাকি রইল না কিচ্ছু। এখন আমার কাছে মনে হয় এই সমস্ত গুলোই কিন্তু প্ল্যান্ড। এটা প্ল্যান্ড ছাড়া এটা হওয়ার কথা নয়। কারণ রেপটা কি টাকার জন্য শুধু যদি, ওয়াই ডু ডু দ্য রেপ? কেমন?
এবং বৃদ্ধাকে। সুতরাং এটা কিচ্ছু নয়, এটা ইট ইজ অ্যান অর্গানাইজড প্ল্যান্ড অ্যাফেয়ার। রেপটা কি টাকার জন্য শুধু যদি দেন, ওয়াই ডু ডু দ্য রেপ, কেমন? এবং বৃদ্ধাকে। সুতরাং এটা কিচ্ছু নয়, এটা ইট ইজ অ্যান অর্গানাইজড প্ল্যান্ড অ্যাফেয়ার। আর এর নিয়ে যা ক্ষোভ সেটা কিন্তু শুধু রানাঘাটে নয়, কলকাতায় আজকে পার্ক স্ট্রিটেও ছড়িয়ে পড়েছে। আমি দ্রুত একবার দেখাবো আপনাদের। আরো বেশি হওয়া কামদুনির পর রানাঘাট, ফের ধর্ষণকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী। বিক্ষোভের জেরে হাসপাতাল থেকে ফেরার পথে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। চতুর্দিকে তখন স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে গাড়ি থেকে বেরিয়ে আসতে হয় মুখ্যমন্ত্রীকে। কিন্তু তাতেও থামেনি বিচারের দাবিতে চলা এই বিক্ষোভ। এর আগে এদিন রানাঘাট কাণ্ডের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আর্চবিশপ নিজেও। While the CID probe and detention of 8 persons in this case is a very welcome start, we are not happy yet because not much headway has been made in this regard. বিভিন্ন মহলে বাড়তে থাকা এই অসন্তোষের বাতাবরণে ঘটনার 3 দিনের মাথায় সোমবার রানাঘাট যান মুখ্যমন্ত্রী। হাসপাতালে গিয়ে দেখা করেন নির্যাতিতার সঙ্গে, ফের একবার আশ্বাস দেন ব্যবস্থা নেওয়ার। আর সেই সূত্রেই তিনি যে দাবি করলেন তা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। খোদ পুলিশ সুপার যখন বলছেন এখনো এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি, তখন মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায় ভিন্ন কথা। কিছু অ্যারেস্ট হয়েছে, কিন্তু মেন গ্যাংটাকে ধরবার জন্য বর্ডার, বিভিন্ন রাজ্য সমস্ত অ্যালার্ট করা হয়েছে। আশা করি আমরা ধরেছি। এরই মাঝে এদিন রানাঘাটের ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে রানাঘাট কাণ্ডে এদিনও রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ। প্রতিবাদের পথে রানাঘাটের পাশে কলকাতা। প্রতিবাদে এদিন ফের পথে নামে রানাঘাট। মিছিলে অংশ নেন পড়ুয়া থেকে অভিভাবক সবাই। পুলিশের কোনো ভরসা নেই। রানাঘাটের জন্য প্রতিবাদের ছবি রাজ্যের অন্যত্র। হাজারো কণ্ঠের সমবেত প্রতিবাদে এদিন সরব হয়ে ওঠে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক। রাজ্য জোড়া এই প্রতিবাদের আঁচি রানাঘাটে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ। আপনাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে নজিরবিহীনভাবে প্রায় 1 ঘন্টা সময় অবরুদ্ধ থাকলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়, এবং আবার সেই রাজনৈতিক চাপানুতর এবং বিরোধী রাজনৈতিক শক্তি সিপিএম এবং বিজেপির চক্রান্তের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী। আমাকে করে কোনো লাভ নেই, আমি রইলাম, কতক্ষণ করতে পারেন বলুন, দেখি কতক্ষণ করতে পারেন। আমি বিজেপি আর সিপিএম পার্টিকে বলুন কতক্ষণ বুকের পাটা আছে। সিপিএম আর বিজেপিকে আমি চ্যালেঞ্জ করছি। রইলাম আমি দেখছি আপনাদের কয়েক জনের কতক্ষণের বুকের পাটা আছে। আমি আন্দোলনের লোক, আমি আপনাদের এখানে জড়াই না, আমি এখানে অপেক্ষা করছি। লড়ার ক্ষমতা থাকলে আসবেন, গায়ে হাত দেবেন, দেখবো। আমি অপেক্ষা করছি এখানে। এই বঙ্গ রাজনীতিতে যেটা দুর্ভাগ্যজনক হলেও প্রত্যাশিত চাপানুতর শুরু হয়ে গেছে। সিদ্ধার্থনাথ সিংহ বিজেপি নেতা তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন, দেখুন। कानून व्यवस्था यहाँ पे खत्म हो चुकी है और एक महिला मुख्यमंत्री के होते हुए अब बात जो रही, आप कानून व्यवस्था ठीक कर नहीं सकते, आप उसको सांप्रदायिकता के मापदंड पे लाना चाहते हो। आप अपना काम कर नहीं पा रहे हैं जो कि गवर्नेंस का है, कानून व्यवस्था का, आप उसको कम्युनल कलर दे रहे हैं क्योंकि आपकी वोट बैंक की राजनीति है।
দুর্ভাগ্য দুর্ভাগ্য এবং দুর্ভাগ্য। খানিকক্ষণ আগে তিলোত্তমা যেমন বলছিল, ঘটনা ঘটা থেকেই ইঙ্গিত দেয়া হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের দিকে। সেই দলের নেতারা আবার বলছেন যে কিছু না দেখেই, না তদন্ত করেই, তদন্ত শেষ হওয়ার আগেই শাসক দল যুক্ত। নিঃসন্দেহে বঙ্গ রাজনীতির অত্যন্ত খারাপ সময়ের মধ্যে আমরা যাচ্ছি, যেখানে একটা নারকীয় ঘটনা নিয়েও চূড়ান্ত পর্যায়ে দায়িত্বহীন রাজনীতি হয়। দেখুন, অনেকে আক্ষেপের সুরে বলছেন এ রাজ্যে সবেতেই রাজনীতি, উন্নয়ন নিয়েও রাজনীতি, দেহ নিয়েও রাজনীতি, আবার ধর্ষণ কাণ্ড নিয়েও রাজনীতি। রানাঘাটে স্কুলে ঢুকে লুটপাট, শিক্ষককে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে, নিন্দা আন্তর্জাতিক মহলেও। এর পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এই রিলিজিয়াস ফ্যানাটিজম এটা ভারতবর্ষে এখন তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় চার্চের উপর অত্যাচার, ঘর অপসির নাম করে এইসব এই সাম্প্রদায়িক এই উস্কানি হচ্ছে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। রেফকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা ঘৃণ্য সাম্প্রদায়িকতা করতে শুরু করেছে। যাদের ছবি এসছে তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিকারী। শুধু একে অপরের দিকে আঙুল তোলাই নয়, রবিবার ঘটনাস্থলেও ছুটে যান রাজনৈতিক দলের নেতারা। যদিও তাঁরা গিয়েছেন এবং ফিরে এসেছেন, ঢুকতে পারেননি স্কুলে। রবিবার রানাঘাট যান বিজেপির লকেট চট্টোপাধ্যায়, সিপিএমের সূর্যকান্ত মিশ্ররা, কিন্তু রাজনীতির কোনো লোকজনকেই স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষ এবং স্কুলের পড়ুয়ারা স্পষ্ট জানিয়ে দেন তারা এই ঘটনায় কোনো রাজনীতি চান না, চান বিচার। আমরা কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ চাই না, কোনো পলিটিক্যাল পার্টিসও চাই না, আমরা শুধু জাস্টিস চাই। অনেকেই প্রশ্ন তুলছেন, রানাঘাট কাণ্ডের মতো এমন নৃশংস বর্বর ঘটনা নিয়েও কেন এমন নির্লজ্জ রাজনৈতিক টানাপোড়েন? কেন এভাবে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি? এতে সাধারণ মানুষের চোখে রাজনীতিক ও রাজনৈতিক দলগুলির ভাবমূর্তি কি খারাপ হচ্ছে না? এবিপি আনন্দ। তিলোত্তমা, এটা কি মানে দেগে দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের এখানে সমস্ত প্রতিবাদ একটা রাজনৈতিক ঝান্ডা হাতে করতে হবে? ঠিক যেমনভাবে যে অভিযোগটা পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগেও বারবার তখন তৎকালীন শাসক দল হুবহু এইটাই করতেন। এই দেগে দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে একটা বিরাট একটা থ্রেট আমার মনে হয়, যে যারা এই নারকীয় ঘটনায় সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারে না। সাধারণ মানুষের প্রতিবাদটা নেমে এসেছে বলেই এখনো পর্যন্ত আমরা বিরাট একটা ভরসা পাচ্ছি। এই সাধারণ মানুষের প্রতিবাদ নেমে আসার জন্যই অপেক্ষাটা ছিল যে আসুক এই প্রতিবাদটা। কেন আসছে না, কেন দুদিন দেরি হচ্ছে? কিন্তু কথা যেটা হলো সেটা হলো যে যদি ধরা যাক তর্কের খাতিরে যে আলাদা করে কোনো রাজনৈতিক দল এটার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বার করলো, সেটা কি খুব অন্যায় হবে? এটা তো প্রতিবাদ করবার মতোই ঘটনা। এবং রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করবে নাই বা কেন? এমনকি এটা যদি শাসক দলের তৃণমূলেরও কোনো একটি বিশেষ শাখা বা বিশেষ অংশ বা বিশেষ অঞ্চল থেকে প্রতিবাদ উঠে আসে, তাহলেও সেটা অবাক হওয়ার কিছু নেই, বরং সেটা অ্যাপ্রিশিয়েট করবার মতো হতে পারে। তিলোত্তমাদি, মানে এই যে আমরা একটা একদম অ্যাপাথির কথা যেটা সুমন বলছিলে, যেটা হতে পারে যে রাজনৈতিক প্রতিবাদের মধ্যে এত দলীয় স্বার্থর ছবি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থাটা চলে যাচ্ছে। আমি না জেনেই বলে দিচ্ছি যে এই যুক্ত, এবং আমার মনে হয় এই যে সাধারণ মানুষের প্রতিবাদের তো একটা স্বতঃস্ফূর্ততার ছাতা আছে, প্রত্যেকটি রাজনৈতিক দল সেই ছাতাটিকে আঁকড়ে ধরতে চায়। উল্টোটা রাজনৈতিক দল কোথাও সাধারণ মানুষের সাধারণত্বকে ভয় পায়, তারা উল্টো দিক করছে। না হলে সাধারণ মানুষের কোনো মন নেই, তাদের কোনো বিবেক নেই, তাদের কোনো বিবেচনা নেই, এইটা ভাবতে চায়। এইটা রাজনৈতিক দল স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনটে আন্দোলন হাইজ্যাক করা হয়েছে, পলিটিশিয়ানরা যেভাবে হাইজ্যাক করেছে। এখানে পুলিশের ভূমিকাটা কিন্তু সাংঘাতিক বলে আমার মনে হচ্ছে। পুলিশের ভূমিকা, এই যে প্রথমত তারা বলেছিলেন যে এরকম একটি থ্রেট তাদের এসছে, কোনো ভূমিকা নেওয়া হয়নি, অর্থাৎ কাজ না করা, নিষ্ক্রিয়তা। অর্থাৎ সবসময় রাজনৈতিক দলের মুখাপেক্ষী থাকতে থাকতে পুলিশের মধ্যে একটা অদ্ভুত নিষ্ক্রিয় মানসিকতা তৈরি হয়েছে, যেটা আমাদের রাজ্যের পক্ষে মারাত্মক বলে আমার মনে হয়। নগরিয়ার এটা আচ্ছা দেখবো, আমরা জানি যে ফোন নাম্বার লোকেট করা কোনো ব্যাপারই নয় আজকের দিনে, সেখানে এই প্রতিক্রিয়া। আমি আপনাকে জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে খানিকক্ষণ আগে যে বিক্ষোভটা দেখলাম, এতজন ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীরা, স্কুল ড্রেস পরা ছাত্রীরা, সেটাকে রাজনীতি বলা হবে? কত রাত অব্দি ওরা আছে সেটাও তো দেখতে হবে, যে এত রাত অব্দি ওরা গার্জেনরা ওদের নিয়ে এসছে না, ওরা প্রতিবাদ করবে বলেই তো ওরা এসছে। আর আমাদের ওখানে যারা মানে এসছে, আমরা শনিবারের দিন আমরা যারা, সেটা স্থানীয় লোকরাই, এবং আমাদের সঙ্গে আমাদের খ্রিস্টান কমিউনিটির সঙ্গে আমাদের হিন্দু ভাই, মুসলমান ভাই, সবাই চলে এসছে এখানে।
কারণ এই ব্যাপারটা একটু আলাদা ধরনের, এটা এতই দুঃখজনক, এত লজ্জাজনক ব্যাপার। এখানে তো সিম্পাথি তো সবারই থাকবে, সবাই এসেছে এখানে। কোনো আমরা তো প্রথম থেকেই বলে দিয়েছি আমাদের এলাকার মানুষরা, আমরা কোনো মানে রাজনৈতিক ব্যানার বা আমরা কোনো পোস্টার বা আমরা রাজনীতির জায়গায় যাব না। এটা আমাদের সঙ্গে হয়েছে, একটা নারীর সঙ্গে হয়েছে, এটা তো আমাদের মোকাবেলা করতে হবে সেইভাবে, কারণ এইভাবে চলতে থাকলে তো আমরা নিজেরা আতঙ্কে। শাশুড়ি আপনাকে দেখাবো যে একজন ছাত্র কি বলেছে খানিকক্ষণ আগে আমাদের প্রতিনিধির সঙ্গে কথায়। উনি যখন এখান থেকে যাচ্ছিলেন আমরা আমি যারা গেলাম ওনাকে বললাম যে ওনার গাড়ির সামনে দিয়ে বললাম যে আই ওয়ান্ট জাস্টিস। উনি আমার এরকম করে দেখালেন, বললেন 6 বছর দিয়ে গাল গাল কেন বললেন উনি এরকম কথা সিএম? আমি বলছি এই বাচ্চাটি সিপিএম না বিজেপি? এইটাই তো যে যিনি নিজেকে প্রশাসক ভাবছেন না, যিনি নিজেকে একজন রাজনৈতিক দলের অংশ ভাবছেন, তিনি কিন্তু সাধারণ মানুষকে সাধারণ বলে ভাবতে পারছেন না। তার মনে হচ্ছে কেউ নিশ্চয়ই উস্কানি দিচ্ছে। সাধারণ মানুষ যে নিজে ভাবতে পারে, তার যে একটা বিচার বিবেচনা আছে, এইটা তারা ভাবতে ভয় পাচ্ছেন, যে সাধারণ মানুষকে সাধারণ সেইটা কিন্তু থাকছে না। এই যে জনসাধারণের যে এইটাই প্রকৃত রাজনীতি, সৎ রাজনীতি, এটাই হচ্ছে সামাজিক রাজনীতি, এটা দল নিরপেক্ষ পরিস্থিতির যে উন্নতি করবার কোনো চেষ্টা নেই। আমরা ডেমোক্রেটিক আপনি বলুন যে এই মানে আমি বলছি গোটা রাজ্য উত্তাল, সাধারণ মানুষ ক্ষুব্ধ, সাধারণ মানুষ ক্রুদ্ধ এবং একই সঙ্গে কাকলি দেবীর মতো নিরাপত্তাহীনতায় ভুগছে। কি চাইছেন এখন আপনি? এতগুলো স্কুল আপনার আন্ডারে, আপনাদের সংগঠনের আন্ডারে, এতজন ছাত্রছাত্রী এবং এতজন অভিভাবক অভিভাবিকা তার সঙ্গে যুক্ত। প্রথমত আমরা এই কাণ্ডের জন্য নাই চাই, যে কাণ্ড ঘটেছে এই কাণ্ড শুধু উনি সিস্টার হবার আগে উনি একটা মহিলা, হ্যাঁ, তো এইভাবে একটা বয়স্ক মহিলার উপরে আক্রমণ, তিনি যদি সন্ন্যাসিনী নাও হতেন, তার বয়স যদি অত নাও হতো, তাতেও কি এই ঘটনাটা কোনোভাবে 1% কম নারকীয় হতো? একেবারে। আমি দুটো একবার দেখে নেব, কলকাতার বিশিষ্ট মানুষেরা এই ঘটনায় তারাও আন্দোলিত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ। যেটা ক্রাইসিস আসলে হচ্ছে সমস্ত প্রতিবাদ তো চলে গেছে। আমাদের কিছু কিছু লোককে হয়তো শহীদ হওয়ার জন্যই তৈরি হতে হবে আবার। এই প্রতিবাদ আরও বেশি করে কোথাও পলিটিক্যাল সোসাইটি যে মানে একটা মনোপলি অফ অল ওপিনিয়ন্স করে নিয়েছেন, তাদেরকে একটু কাঁপিয়ে দেওয়া দরকার। একটা স্কুল, সেখানে আবাসিক শিক্ষিকারা থাকেন, জন্তু জানোয়াররাও এত খারাপ কাজ করে না, এটা মানুষের পক্ষেই সম্ভব। যে কোনো দিন আমাদের বাড়ির ভেতরে তো লোক ঢুকে পড়তে পারে, এমন একটা অবস্থা হচ্ছে। এবং আমরা বয়স্করাও তো দেখছি এখন সেফ নয়। এ কি জায়গায় আছি আমরা? কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আজকে রাত্রিবেলা শুটিং প্যাক আপ হওয়ার পর যখন কোনো অভিনেত্রী বাড়ি ফিরবে, তার নিরাপত্তাটা সত্যি সত্যি পুলিশ দেবে কিনা? যেখানে রানাঘাটের ঘটনা আমরা জানতে পারছি যে থ্রেট আসার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ল অ্যান্ড অর্ডারের গাফিলতিটা না দেখে তারা আগেই চেষ্টা করছে বলটা অন্যদের কোর্টে ঠেলে দিতে, ফলে সে আতঙ্কটা শুধু রানাঘাট নিয়ে থাকছে না। কিন্তু এই ধরনের বিভৎস ঘটনা ঘটেই চলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই। এখানে তো সিসিটিভি বসানো ছিল, দুষ্কৃতীরা চিহ্নিত, তাদের ধরা হচ্ছে না কেন, ধরা যাচ্ছে না কেন? এখন যা ঘটেছে বা ঘটছে পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন ঘটেনি। It's a terrible incident. This is a criminal act and it has to be dealt with, yes. It's devastating. Women need to be safe in all of society. I would condemn the rape of anybody. আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানের এই পর্ব আমরা শেষ করছি। আমি শুরু করেছিলাম এই বলে যে রাজনীতি চাই না, ঠিক সেই কারণে এমন 6 জনকে আমরা এখানে ডেকেছিলাম যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন। এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আমায়, রাজনৈতিক চাপানুতর এই অনুষ্ঠান ছুঁয়ে গেছে এবং শেষ করতে হচ্ছে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, তিনি সাংবাদিক সম্মেলন করছেন। রাজনীতি থাকবে, এটা বাস্তব, কিন্তু আমরা কোথাও নারকীয় ঘটনার প্রতিবাদে অন্তত রাজনীতি মিশিয়ে ফেলবো না, বা রাজনীতি দূরে রেখে প্রতিবাদের স্বরটা যেন সব সময় উঁচুতেই থাকে। সত্ত্বেও কোথায় তিনি আশ্বস্ত করবেন, কি করবেন তা নয় উনি ধমকাচ্ছেন, আবার এই দল ওই দল এদের নাম করছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে সেখানকার মানুষের অধিকার আছে প্রতিবাদ জানাবার, এবং মুখ্যমন্ত্রী বিষয়টা জটিল করছেন সমস্যা সমাধানের পরিবর্তে। কিন্তু এই আন্দোলন
রানাঘাটে সীমিত থাকবে না, এই প্রতিবাদ রানাঘাটে সীমিত থাকবে না, বৃহত্তর আন্দোলন সারা রাজ্য জুড়েই হবে। এবং আমি দিল্লিতেও খবর দিয়েছি, আমি কথাবার্তা বলছি, আমি অনুরোধ করেছি যে ওখান থেকে যদি ওরা মনে করেন পার্লামেন্টারি একটা এমপিদের ডেলিগেশন এখানে আসা উচিত। আর কালকে বামপন্থী ফ্রন্টের সভা আছে, বামফ্রন্টের সভায় আলোচনা হয়ে যা সিদ্ধান্ত হবে কালকে আমরা জানাতে পারব। সংসদীয় দল আসবে কিনা কোনো নির্দিষ্ট না, সেটা এটা তাদের ব্যাপার। আমি অনুরোধ করেছি যে তারা এসে ঘটনাটা নিয়ে, যেহেতু সংসদে বিষয়টা উঠছে, আলোচনা ইত্যাদি হচ্ছে, সেহেতু তারা যদি বিবেচনা করেন, কারণ এটা একটা ব্যাপার যেটা একটা আন্তর্জাতিক ব্যক্তি এখন হয়েছে, সারা দেশ জুড়ে এসব নিয়ে একটা হচ্ছে, বিষয়টা নিয়ে সবারই যুক্ত হওয়া দরকার, যাতে একটা সুবিচার হয়, যাতে এরকম ঘটনা আর না ঘটে। আপনারা কি রাজ্যপালের কাছে যাবেন? না, রাজ্যপালের কাছে এখন যাওয়ার, রাজ্যপাল তো এমনিতেই তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, কাজে আমার রাজ্যপালকে বোঝাবার কোনো দরকার নেই, কারণ তিনি বুঝেছেন নিশ্চয়ই, তাই উদ্বেগ প্রকাশ করেছেন। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার, শালিমার শেফ গুঁড়ো মশলা, টিউপো ফাটেরা, দানায় দানায় বিপ্লব, রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশন, অ্যাওয়ার্ড উইনিং অর্গানাইজেশন ইন IT এডুকেশন এবং দ্য সুমিস, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান।